আর কারো কোনো মনে কোনো কোশ্চেন আছে? মোর্শেদ স্যার, আজাদ স্যার, জি, আসসালামু রেশমা আলাইকুম ম্যাডাম। স্যার। জি, হ্যাঁ, ওয়ালাইকুম। একটু কোশ্চেন ছিল, বাট আপনি যেহেতু এক্সপার্ট, আমি হয়তো বা প্রশ্নটা গুছায় করতে পারবো না, বাট আমার মনে হয় আমার এক্সপ্লেনেশনটা শুনলে আপনি বুঝতে পারবেন ঠিক আমি কি জানতে চাচ্ছি। যেহেতু আমি নতুন, আমাদের হচ্ছে 23 তারিখে অ্যাসেসমেন্ট, তো আজকে আমরা বেশ কিছু কাজ করেছি লেভেল 1-এ, এবং লেভেল 1-এ কাজ করতে গিয়ে লেভেল 2, লেভেল 3, যেটা রোকসানা একটু আগে কোশ্চেন করলো যে আমরা 2-3 যেগুলো ইয়েস করেছি সেগুলোর হচ্ছে ডকুমেন্ট ম্যান্ডেটরি কিনা, তো সেটা তো আপনি বুঝাই দিলেন। এখন আমার যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে, আমরা এনার্জি এবং ওয়াটারের ক্ষেত্রে যখন হচ্ছে বেজলাইন ধরে ক্যালকুলেশন করছি, যে ডোমেস্টিকের ক্ষেত্রে ম্যান পাওয়ার দিয়ে আমরা কনজাম্পশনকে একটা একটা ক্যালকুলেশনে নিয়ে এসে একটা রেজাল্ট পাচ্ছি, বাট এই রেজাল্টটা না আমরা কোনোভাবে মিলাইতে পারতেছি না যে কোনটা দিয়ে কোনটা ডিভাইডেড করে বা কোনটার সাথে কি করলে অ্যাকুরেটটা আসতেছে। আমরা প্রিভিয়াস ইয়ারেরটা দেখতেছি, বাট কিভাবে করছিলাম বা কে আমাদেরকে করে দিছিল আমরা ঠিক এখন ক্যালকুলেট করে মিলাতে পারতেছি না। তো এক্স্যাক্টলি এই বেজলাইন ধরে এনার্জি, তারপর ওয়েস্ট ওয়াটার, যেখানে যেখানে এই কাজগুলো আছে সেটা আমরা। আপু কি মিউট হয়ে গেছেন নাকি? আপুর কথা আসতেছে না। স্যার, মিউট না। আমি বলছি যে বেজলাইনে যে ইয়ারে আমাদের ডোমেস্টিক এবং হচ্ছে প্রোডাকশনের যে ফলাফলটা বের করতে হয়, তো ম্যান পাওয়ার প্লাস কনজাম্পশন, তো এই জিনিসটা আমরা একটু আমাদের ক্লিয়ার না। একটু ক্যালকুলেশনটা আচ্ছা, ওকে। রেশমা আপু, বুঝিয়ে আমি দিতেন। কোশ্চেনটা ক্লিয়ার, ভেরি মাচ ক্লিয়ার। আপনি যদি কাইন্ডলি মিউট করে নিতেন। হ্যাঁ, নিজেকে একটু মিউট করে নিলে আমাকে আপনার শুনতে নেটওয়ার্ক কি প্রবলেম। আমি আপনার কথাটা রোকসানা ম্যাডামের মাধ্যমে শুনেছি, মোটামুটি ক্লিয়ার আপনার কোশ্চেনটা। ওকে, আমরা একটু আলোচনা করব। আর কারোর কোনো, ইমরান আজাদ স্যার কিছু বলতে চাচ্ছিলেন? ইমরান আজাদ স্যার কিছু বলতে চাচ্ছিলেন? ওকে, আমরা জাস্ট শুরু করার আগে আপুর একটা আলোচনা যেহেতু আসছে, আমরা একটু এটা শেষ করে আসি, তারপরে আমরা আমাদের সেশনটা শুরু করবো। আমার মনে হয় যদিও ডিলে হয়ে যাচ্ছে, চাচ্ছিলাম যে 1 ঘন্টা শেষ করে দিব। তো সেক্ষেত্রে যেহেতু আলোচনাটা উঠে আসছে, সেক্ষেত্রে আমি এই আলোচনাটা একটু ইয়ে করতে চাচ্ছি, মানে ক্লোজ করে দিতে চাচ্ছি। ম্যাডামদের, না আপনারা আসলে কোশ্চেন করেন না, তো যেহেতু একটা কোশ্চেন পেয়েছি, সেক্ষেত্রে আমি চেষ্টা করতেছি এই কোশ্চেনটাকে একটু শর্ট, মানে সলভ করার জন্য। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে তো নাকি? একটা এক্সেল দেওয়া আছে। আমি কারোর কথা শুনি না কেন? আপনারা কি দেখতে পাচ্ছেন? জি জি স্যার, স্যার, শিওর। দেখতে পাচ্ছি। জি স্যার, দেখতে পাচ্ছি। যদি কথা না বলেন তাহলে তো আমি আসলে বুঝতে পারবো না যে আমি আসলে দেখাইতে পারতেছি না। ওকে, ফ্যাসিলিটি টাইপ। ফ্যাসিলিটি টাইপে আমরা যে ডেটাগুলো ইনপুট দিচ্ছিলাম, আপনার ফ্যাসিলিটি টাইপ সিলেক্ট করতে হবে ফাইনাল ভাই প্রোডাক্ট একটু আস্তে সাউন্ড অ্যাসেম্বলার। দিয়ে ক্লাসটা করি। সরি, একটু সবাই মাইক্রোফোনটা মিউট করবেন যদি কারোর সাইড নয়েজ থাকে। হ্যাঁ, রিকোয়েস্ট থাকলে মাইক্রোফোনটা মিউট রাখবেন। আমরা যেটা বলছিলাম, অ্যাকচুয়ালি আমাদের কি করতে হয় যে ফিনিশ প্রোডাক্ট প্রসেসিং এ, সরি, ফাইনাল প্রোডাক্ট অ্যাসেম্বলারে কতটুকু ওয়াটার কনজাম্পশন, ফিনিশ প্রোডাক্ট প্রসেসিং এ কতটুকু, ফিনিশ প্রোডাক্ট ম্যাটেরিয়াল প্রোডাকশনে কতটুকু ওয়াটার কনজাম্পশন, সেটা আমরা আইডেন্টিফাই করতে হয়। আমরা ফ্যাসিলিটি টাইপ যখন সিলেক্ট করতে পারবো তখন আমাদের অটোমেটিক চলে আসবে। যখন আমরা ডাটা ইনপুট দিচ্ছি, আমরা কিন্তু যখন আমরা এই তিনটা সিলেক্ট করতেছি ফ্যাসিলিটি টাইপে, তখন আমার ডাটা ইনপুটের ক্ষেত্রে ওই যে কালকে আমরা বলছিলাম যে আমরা ডোমেস্টিক এবং প্রোডাকশনকে সেপারেট করতে পারি কিনা। নিচের তিনটা হলো প্রোডাকশন এরিয়া, আর ডোমেস্টিকটা হলো শুধু ডোমেস্টিক। তার মানে যদি আমরা বলি যে হ্যাঁ সেপারেট করতে পারি, সেক্ষেত্রে আমার ডোমেস্টিকের ডাটাটা আলাদা হবে আর প্রোডাকশনের ডাটাগুলো আলাদা 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 হবে। এখন এরপরে আমরা আসি হলো আমাদের ওয়াটার সোর্স গুলো কি কি আছে। আমি এখানে দেখাচ্ছি গ্রাউন্ড ওয়াটারের সোর্স আছে একটা, আর হলো আমার রিসাইকেল ওয়াটারের সোর্স আছে একটা। রিসাইকেল ওয়াটারের সোর্স যদিও জিরো ছিল, আমার টার্গেট হলো, আমি যেহেতু প্রজেক্ট করতেছি, আমার অ্যাকচুয়ালি রিসাইকেল প্রজেক্ট আছে, যেহেতু রিসাইকেল প্রজেক্ট করতেছি, সেক্ষেত্রে আমরা এটা রিসাইকেল করব, এই লক্ষ্যে হলো আমরা বেসলাইন সেট করে ফেলছি। ঠিক আছে,
নর্মালাইজ টাইপ করেছি আমি, বেসলাইন ক্যালকুলেশন করেছি কিনা এটা ইয়েস, তারপরে বেসলাইন টাইপ কি, তারপরে এটার ইউনিট কি আছে, কি কোন ইউনিটে আমি ডেটাগুলো ইনপুট দিচ্ছি, এই কোয়ান্টিটিটা এই ইউনিটের হবে। হ্যাঁ, এরপরে আমি হলো এই ইউনিটটা রেখেছি হলো আমি আসলে এই যে যে ম্যান পাওয়ার দিছি ম্যান পাওয়ার হিসাব করে, বা এখানে প্রোডাকশন অথবা ম্যান পাওয়ার, দেখেন এখানে পার এমপ্লয়ি আছে, এখানে পিস আছে, এখানে কেজি আছে, এখানে কোনোটা এই তিনটা হলো প্রোডাকশনের ক্ষেত্রে ধরছি, আর এটা ধরা হয়েছে হলো আপনার কি বলে, এটা ধরা হয়েছে আমার হলো শুধুমাত্র এমপ্লয়ি, যেহেতু ডোমেস্টিকটা সাধারণত এমপ্লয়ির উপর ইম্প্যাক্ট হয়। এই যে যে যেহেতু বেসলাইন ক্যালকুলেশন, এই কোয়ান্টিটিটা আমার হলো বেজিয়ারের কত সালের 2024 সালের কোয়ান্টিটি। এখন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন কোনটা কোনটা ভাগ হয়েছে। F7 দ্যাটস মিন হলো বেসলাইনের কোয়ান্টিটি ডিভাইডেড বাই ম্যান পাওয়ার, যেটা আসছে সেটা হলো 11.545 মিটার কিউব পার এমপ্লয়ি পার ইয়ার। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের যে বেজিয়ারে, এখন আপনারা যদি বলেন যে বেজিয়ারে আমার ওয়াটার কনজাম্পশন কত ছিল এটাই আমি জানি না, বাট বেজিয়ারের ডাটা আছে আমার কতটুকু কত কেপিআই হয়েছে, তাহলে আপনি আবার ওই কেপিআই আর ম্যান পাওয়ারের যে ইনপুট দেওয়া ছিল ওই দুইটা মাল্টিপ্লিকেশন করলে কোয়ান্টিটি পেয়ে যাবেন। এখন আমার এখন আপনাদের কাছে কোশ্চেন যে রুকসানা ম্যাডাম অথবা রেশমা ম্যাডাম, আপনাদের আসলে আমি যেটুকু আলোচনা করেছি এর মধ্যে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, বা আপনাদের যে কোশ্চেনটা ছিল সেটা মিট করে কিনা? ডোমেস্টিকের ক্ষেত্রে এখনো পর্যন্ত ক্লিয়ার, আপনি যতটুকু বুঝালেন। আপনাদের কোশ্চেন যেটা ছিল সেটা ক্লিয়ার হয়েছে? জি, মোটামুটি পার ক্লিয়ার। এমপ্লয়ি দিয়ে ভাগ। জি। ওকে, এরপরে যখন আমি কেপিআই ইভালুয়েশন করব, কেপিআই যখন আমি ইভালুয়েশন করব, আমি ওই সেম ফরম্যাটটা রেখে দিয়েছি, জাস্ট এখানে একটু চেঞ্জ আনছি। ফ্যাসিলিটি ট্যাগ ছিল, ওয়াটার সোর্স, এগুলো ঠিক আছে। আমি বেজিয়ারটা ছিল পরে, আমি এখানে বেজিয়ারটা নিয়ে আসছি আগে, কারণ আমার বেজিয়ার কিনা কোনটা সেটা দেখানো দরকার আগে। তারপরে আমার যে বেজলাইন, যে টাইপ অফ বেজলাইন সেটা আমি এখানে আইডেন্টিফাইড করেছি। ইউনিট গুলা ওই এই কেপি এর ইউনিটটা তাহলে কি হবে সেটা নিয়ে আসছি। বেজিয়ার ভলিউমটা আমি নিয়ে আসছি। একটু জাস্ট আমাকে 1 মিনিট সময় দিবেন। আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে? তো আমরা জি বেজিয়ার স্যার। ভলিউমটা যেটা বেজলাইন ক্যালকুলেশনে যেটা পাইছিলাম সেই বেজিয়ার ভলিউমটা এখানে দিয়ে দিয়েছি। এরপরে চলে আসছে আমার হলো 25 সালের আমি ক্যালকুলেশন করতেছি। 25 সালে আমি ক্যালকুলেশন কি করতেছি, আমি 25 সালে কনজাম্পশন কতটুকু করছি ফ্যাসিলিটি টাইপ অনুযায়ী, আমার এমপ্লয়ি বা প্রোডাকশন কতটুকু হয়েছে এটা ইনপুট দিছি। ইনপুট দেওয়ার পর এখানে ক্যালকুলেশন গুলো বসাই দেওয়া হয়েছে যে এত ভাগ এত ক্যালকুলেশন হয়ে গেছে। হ্যাঁ, এই ক্যালকুলেশন হয়ে দেখা গেছে যে আমার এখানে কেপি আসছে 11.06 বা 07 বলি, হ্যাঁ 11.07, বাট এখানে ছিল 11.54। তার মানে কি বেজিয়ার থেকে কমছে না এখানে? কমেছে। এই এই কমার কারণে আমি এখানে দেখেন এখানে কমছে, এর আমি কিন্তু এখানে মাইনাস ফিগার নিয়ে আসছি যে বেজিয়ার মাইনাস হলো সরি কেপি বর্তমান ইয়ার, মানে কেপি এর প্রেজেন্ট ইয়ার মাইনাস হলো বেজিয়ার, তো এটা চলে আসার পরে আমার মাইনাস ফিগারে আসছে। আসার পরে যে মাইনাস ফিগার আসছে মানে বোঝাচ্ছে যে আমার কমছে, আর যদি প্লাস ফিগার হয় সেক্ষেত্রে সেটা তার মানে আমার বেড়ে গেছে। এরপরে চলে আসছে হলো
পার্সেন্টেজটা কিভাবে ক্যালকুলেট করছি এটা যদি একটু দেখেন, যতটুকু কমছে ডিভাইডেড বাই বেজ ইয়ারে কতটুকু ছিল, আর পার্সেন্টেজের ঘরে ক্লিক করে দিছি, বাট অটোমেটিকলি হয়ে গেছে 4.12% আমার রিডাকশন হচ্ছে 2024 থেকে 2025-এ। যেটা এটা আবার গ্রিন একটু কালার বলেন। সেটা আমার অ্যাচিভমেন্ট, যেটা রেড কালার সেটা আমার অ্যাচিভমেন্ট হয় না। যেমন এখানে আমার 38% বেড়ে গেছে, বোঝা গেছে? পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যালকুলেশনটা একটু প্লিজ রিপিট করেন। পার্সেন্টেজ ক্যালকুলেশনটা হলো আমার এই যে যে কেপিআই, অ্যাচিভমেন্ট কেপিআই যেটা আছে, এই অ্যাচিভমেন্ট কেপিআই ডিভাইডেড বাই বেজিয়ার ভলিউম। এরপরে আমি হলো এই এই সূত্রটা দেওয়ার পরে আমি এটাতে ক্লিক করে এইখানে দেখেন আমার পার্সেন্টেজের একটা অপশন দিয়ে দিছি, অটোমেটিকলি পার্সেন্টেজ চলে আসছে। আমি যদি এখানে জেনারেল দিই তাহলে এটার ইয়ে থাকবে 0.04 হয়ে যাবে। যদি আমি এই নাম্বারটা দিই, দেখেন এখানে 0.04 আছে। হ্যাঁ, যেহেতু আমি এই পার্সেন্টেজ সিলেক্ট করছি তাই -4.12 ক্লিয়ার। ক্লিয়ার। এটা হলো এক্সেলের ক্যালকুলেশন। আমি এখানে ডাটা চেঞ্জ করব, এখানে অটোমেটিকলি ডাটা চেঞ্জ হবে, এই অ্যাচিভমেন্টের ঘরে অটোমেটিক ডাটা চেঞ্জ হবে। আমি এই জায়গায় ডাটা চেঞ্জ করব, ইয়ার চেঞ্জ করব, বেজিয়ার আমার এটাই থাকবে, বেজিয়ার ভলিউম এটাই থাকবে। আমি 26 সাল শেষ হলে আমি 26 সালের ডাটা এখানে ইনপুট দিব, অটোমেটিকলি এখানে ডাটা চেঞ্জ হবে। জাস্ট আমি কনজাম্পশন আর প্রোডাকশনের ঘরে আমি ডাটাগুলো ইনপুট দিব, আর কিচ্ছু আমার করা লাগবে না। বুঝতে পারছেন? আমি চাইলে 26 সালের জানুয়ারিতে আমার কেপিআই কত সেটাও আমি এখানে চেক করতে পারবো, সেটা অ্যাচিভমেন্ট কত সেটাও চেক করতে পারবো। এনিওয়ে, যদি আপনারা ক্লিয়ার হন তাহলে আমি এটা ক্লোজ করে দিব। জি আমি স্যার, ক্লিয়ার। এনার্জিতে একটা দুইটা কোশ্চেন ছিল। আমরা কি যে আপনি যেটা বললেন ডিজেলের ক্ষেত্রেও কি সেম? ওটা তো হচ্ছে পার এমপ্লয়ি লিটারে আমাদের কাউন্ট করতে বলছে, টোটাল কনজাম্পশন অবলিক টোটাল ম্যান পাওয়ার যখনই আপনি নর্মালাইজড। ডোমেস্টিক যখনই আপনি ডোমেস্টিকের ডাটা ক্যালকুলেশন করবেন তখনই আপনার সেটা হয়ে যাবে পার জি, প্রোডাকশন, পার এমপ্লয়ি। যখন আমরা হ্যাঁ। প্রোডাকশনের ডাটাতে, প্রোডাকশনের প্রোডাকশন, ফ্যাসিলিটি টাইপে যে ক্যালকুলেশন করবেন, তখন ওই প্রোডাকশনের যে ইউনিটটা ধরে আসছেন আপনি, ওই আপনার সাইড ইনফরমেশনে ডাটা ইনপুট দিচ্ছেন। যেমন ফিনিশ প্রোডাক্ট অ্যাসেম্বলারে দিচ্ছেন আপনি পিসে, ডাইং এ দিচ্ছেন কেজিতে, ওয়াশিং এ দিচ্ছেন কেজিতে। এই এই যে ইনপুটটা দিচ্ছেন, ওই ইনপুটটা অনুযায়ী এখানে আপনার ক্যালকুলেশন গুলো চেঞ্জ করতে হবে। স্যার এনার্জিতে আরেকটা কোশ্চেন ছিল। Please complete the বলেন। following question to provide details on your annual energy fuel consumption for company owned and controlled vehicle, যেটা বললেন গতকাল during this reporting year। তো এখানে দুটো অপশন আছে, সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, আর হচ্ছে পেট্রোল বা গ্যাসোলাইন। তো এই যে এখানে যে আমরা ইয়েস, তারপরে কত ইউজ করলাম, সংখ্যা দিলাম, কেজি দিলাম, ইনভয়েস, তো এই ডাটাটা আমরা আসলে অ্যাকচুয়ালি কোথা থেকে নিব? এটা কি আমাদের কোম্পানি ওইটাকে বুঝাইছে না আদার্স কিছু? এটা যদি একটু ক্লিয়ার করতেন। মূলত ভেহিকেলের যে ডাটা আছে, ভেহিকেল আপনার ফ্যাক্টরিতে যে ভেহিকেল গুলো ব্যবহার করা হয়, কন্ট্রোলড ভেহিকেল, আমরা কন্ট্রোল নিয়ে কালকে আলোচনা করেছি। তো কন্ট্রোল নিয়ে আলোচনা আমার মনে হয় দরকার নেই, বাট আপনার ফ্যাক্টরিতে নিজস্ব গাড়ি এবং কন্ট্রোল যে গাড়ি আছে, এই গাড়িগুলোতে যেই গ্যাসটা ব্যবহার করা হয় সিএনজি, ওই সিএনজি এর ডাটাটা আপনার নিতে হবে। এখন সেটা গাড়ি গাড়ি থেকে নিতে পারেন, বা ট্রান্সপোর্ট অফিসার থাকলে তার কাছ থেকে নিতে পারেন, অথবা অ্যাকাউন্টস থেকে নিতে পারেন। অ্যাকাউন্টস সাধারণত রাখে কি, টাকা, কত টাকার গ্যাস নিচ্ছে, এত টাকার গ্যাস নিচ্ছে। কারণ আপনি টাকা পাইলেন, তাহলে আপনি গ্যাস পাবেন কিভাবে যদি অ্যাকাউন্টস থেকে ডাটা নেন? তাহলে তখন কিন্তু আপনার ওই স্যার টাকা আমাদের হচ্ছে ডিভাইডেড বাই, এলপিজি গ্যাস ব্যবহার হয়, ন্যাচারাল গ্যাস না। সেক্ষেত্রে ওই সেম ভাবেই কাজ তাহলে করবে। আপনার তাহলে আপনার এলপিজি যেটা ব্যবহার করা হয় সেক্ষেত্রে এলপিজির অপশনে ক্লিক করবেন। এলপিজি যেভাবে প্রাইসে কিনা হয় ওই প্রাইস দিয়ে ভাগ করে দিবেন। যদি এলপিজি টাকার ভ্যালু পান, আর আপনি যদি এলপিজি যেটা কেজিতে বা লিটারে বা মিটার কিউবে যদি পায় দেন, সেক্ষেত্রে আপনি ওই অনুযায়ী ইনপুট দিবেন। এখন দেখা গেল যে আপনি মিটার কিউবে পাইছেন, এখানে ইনপুট দিতে হবে মেগাজুলে, তখন আপনি একটু গুগলের সহযোগিতা নেবেন যে 1 কেজি এলপিজি ইজ ইকুয়াল টু হাউ মাস মেগাজুল।
বাস অটোমেটিকলি তারা একটা অ্যান্সার দিয়ে দিবে, ওই অ্যান্সার অনুযায়ী ক্যালকুলেশন করে আপনি ডাটা দিয়ে দিবেন। ক্লিয়ার? ইয়েস স্যার। আর কোনো কোশ্চেন? স্যার একটু, হ্যাঁ একটু ওয়াটার ডায়াগ্রাম বিষয়ে যদি একটু ক্লিয়ার করে দিতেন স্যার। ওয়াটার ব্যালেন্স ডায়াগ্রাম। ওয়াটার ব্যালেন্স ডায়াগ্রামটা হলো, ধরেন আপনি আপনার ফ্যাক্টরিতে যে সোর্সের মাধ্যমে পানি ব্যবহার করতেছেন, যে সোর্স গুলো, ধরেন গ্রাউন্ড ওয়াটার উৎপাদন করতেছেন আপনার ফ্যাক্টরিতে, পানি যে সোর্সের মাধ্যমে ঢুকতেছে, টোটাল সোর্স, যেমন গ্রাউন্ড ওয়াটার হতে পারে, রিসাইকেল ওয়াটার হতে পারে। তার মানে গ্রাউন্ড ওয়াটার, রিসাইকেল ওয়াটার, এগুলো হলো আপনার সোর্স, আপনার ফ্যাক্টরিতে পানি ঢুকতেছে। এরপরে আপনি পানিটা ব্যবহার করলেন, ব্যবহার করার পরে এই পানিটা আবার ডিসচার্জ করবেন। ব্যবহার করার পর তো আপনি সব খায়া ফেলতে পারবেন না, ওয়াশরুমে ব্যবহার করবেন, প্রোডাকশনে ব্যবহার করবেন। ওয়াশরুমে ব্যবহার করার পরে এটা ইয়ার মাধ্যমে, সেপটিক ট্যাঙ্ক বা এসটিপির মাধ্যমে ডিসচার্জ হবে। আর তারপরে বয়লারে ব্যবহার করবেন, তা আর হলো যদি প্রোডাকশনে ব্যবহার করেন সেক্ষেত্রে ওটা ইটিপির মাধ্যমে ডিসচার্জ হবে। এখন তার মানে ইন হয়েছে কতটুকু, ধরেন আপনি 100 লিটার ইন করছেন ফ্যাক্টরিতে পানি, ডাইং এ ব্যবহার করছেন 70 লিটার, বয়লারে ব্যবহার করছেন 20 লিটার, ডোমেস্টিকে ব্যবহার করছেন আবার 10 লিটার, 100 লিটার ব্যবহার করে ফেলছে। এখন আপনার ব্যবহার করছেন 100 লিটার, কিন্তু আপনার ডিসচার্জ হচ্ছে কতটুকু, ডিসচার্জ হয়েছে দেখা গেছে যে ডাইং এ যে 70 লিটার ইয়ে করছেন, ব্যবহার করছেন, সেই 70 লিটার থেকে দেখা গেছে যে 65 লিটার বা 68 লিটার বা 63 লিটার পানি ইটিপির মাধ্যমে ডিসচার্জ হয়েছে। ইটিপির মিটার বলতেছে আপনি 63 লিটার পানি ডিসচার্জ করছেন, তাহলে এখানে 63 লিটার ডিসচার্জ করছেন। আর বয়লারে যেটা দিচ্ছেন এটা তো লস, ওয়াটার লস, এটা তো আর আপনার ডিসচার্জের জায়গা নেই। সেক্ষেত্রে বয়লারে যে 20 লিটার দিচ্ছেন, ওই 20 লিটার লস, লসের জায়গাতে দিতে হবে। তারপরে হলো ব্যাপার, ব্যাপার বা লসে দিতে হবে। দেন হলো আপনার হলো যে ডোমেস্টিকে যেটা 10 লিটার ব্যবহার করছেন, অ্যাপ্রক্সিমেটলি এটা আমরা জাস্ট অ্যাপ্রক্সিমেটলি ক্যালকুলেশন করে দিই, 2% লস দেখা যে 8 লিটার আমরা তাতে ডিসচার্জ করে দিছি। আর যদি আপনার এসটিপি থাকে, আউটলেট একটা ফ্লো মিটার থাকবে, ফ্লো মিটারে রেজিস্টার অনুযায়ী, ফ্লো মিটারের ডাটা অনুযায়ী আপনি ওটা ইনপুট দিয়ে দিবেন। আমি একটু ক্লিয়ার হওয়ার জন্য এখন আমি জানতে আমি একটু চাচ্ছি। শেষ করি। তার মানে আপনার ডিসচার্জ হচ্ছে কতটুকু, 63 লিটার, এখানে 8 লিটার, 71 লিটার, 71 লিটার। আর প্রসেস লস হয়েছে, প্রসেস লস বলতে ওই যে বয়লারের মাধ্যমে যেটা লস হয়েছে, এটা প্রোডাক্টে ব্যবহার করে ফেলছেন যে 20 লিটার, এই 20 লিটার, তার মানে 73 আর হলো 20, সরি 73 না, 71, 71 আর 20, 91 লিটার, তার মানে 100 লিটার ঢুকছে, 91 লিটার বের হয়েছে। এইটা হলো আপনার ওয়াটার ব্যালেন্স 9%। তাহলে লস হইলো আপনার, মানে এই প্রসেস লসে লস হয়েছে 9%। যদি এই লসটা যদি 25%-এর বেশি হয়, তাহলে আপনার দেখা গেছে যে এমন জায়গা দিয়ে লিকেজ হচ্ছে যেটা আপনি পানি ব্যবহার করতেছেন না, বা পানি ওই যে ডিসচার্জের যে মিটার, মিটার হয়ে যাচ্ছে না। মানে কোন একটা জায়গা দিয়ে ইয়ে হচ্ছে যেটা আমার রান অফ এর সাথে, বা যেটা আমরা স্ট্রম ওয়াটার সাথে বলি, স্ট্রম ওয়াটারের ওই ড্রেন দিয়ে চলে যাচ্ছে, যেটা আমার মিটার আওতায় থাকতেছে না। আর যদি মনে করেন 5% বা 5% বা 7% কম হয়, সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার ক্যালকুলেশনে গ্যাপ আছে। এই ছিল হলো ওয়াটার ব্যালেন্স ডায়াগ্রামের হিস্ট্রি। জি, হ্যালো এবার বলেন। ভাইয়া, একটু আমি জানার যদি জন্য। একটু বলি। হ্যালো। একদম। জি, যেমন স্যার আমি একটু এক্সাম্পল ক্লিয়ার হওয়ার জন্য, কারণ আমার কাছে একটা ডকুমেন্ট আছে, তো ওইটা দিয়ে যদি আমি একটু আপনার কাছে কোশ্চেন করে ক্লিয়ার হই তাহলে আমার জন্য একটু ভালো হয়। যেমন আমার স্যাম্পল গ্রাউন্ড ওয়াটার আছে 49,000। তো এখানে আমি ভাগ করে নিছি ওয়াশরুম, ক্যান্টিন, ড্রিঙ্কিং ওয়াটার, বয়লার, ফায়ার, গার্ডেন এরিয়া, ক্লিনিং প্লাস অফিস ইউজ প্লাস আদার্স। এই 6-7টা ভাগে আমি ওয়াটার ব্যালেন্স ডায়াগ্রামের যে ওয়াটার, এটা আমি সেট করছি। এখানে একটা জিনিস দেখাইছে, ড্রিঙ্কিং ওয়াটারকে টোটাল থেকে একটা পয়েন্ট বের করছে। যেমন ড্রিঙ্কিং ওয়াটার আছে 38-32, সেখানে বের করে 383.2 একটা সংখ্যা বের করছে। এবং বয়লার থেকে কি দুইটা জিনিস বের করছে। একটা বলছে যে স্টিম ইউজ ইন আয়রন সেকশন ব্লো ডাউন এত, আর উপরে একটা আছে এত। এরপরে লাস্টে একটা ডিসচার্জ দেখাইছে যে এত সংখ্যা। মানে এটা কিভাবে হইলো, মানে এটা আমি বুঝতে পারি নাই স্যার। আমি কি আমি ডকুমেন্টটা আপনাকে শেয়ার একটা করবো এক্সেল স্যার?
আমি একটা হ্যাঁ এক্সেল শেয়ার করে জি দিব স্যার গ্রুপে, আপনারা ওই এক্সেলটা ট্রাই জি স্যার করবেন। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে ফার্দার গ্রুপে কোশ্চেন করে দিবেন, আমি চেষ্টা করবো গ্রুপে অ্যান্সার দিয়ে দেবো। ইনস্ট্যান্ট না পারলেও আমি ওকে স্যার পরবর্তীতে চেষ্টা করবো গ্রুপে অ্যান্সার দেওয়ার জন্য। ঠিক আছে? আর আপনি চাইলে আপনারটাও গ্রুপে শেয়ার করে দিতে পারেন, সবাই দেখলো, সবাই একটু শিখলো, শেখার চেষ্টা করলো আর কি। বা আপনি আপনারটা শেয়ার করলেন, আমি আমার এক্সেলটা শেয়ার করে দিলাম, সবাই এই দুইটার উপর প্র্যাকটিস করলো, এক্সেলের উপরে আপনার ডাটাটাকে ইনপুট দিল। তাইলে হবে কি, সবার চেষ্টা করা হবে, আপনারও চেষ্টা করা হবে, সলিউশন করা হবে, সলিউশন এটা পাওয়া হবে। এনিওয়ে, মন্দিরা স্যার, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? সরি না যদি নাম আমি স্পেলিং এ ভুল করে থাকি। অলরেডি আপনি একটা মেনশন করছেন অ্যাকচুয়ালি ওয়াটার ইউজ আর ডিসচার্জ কত কত পার্সেন্টেজ গ্যাপ হলে বুঝবো যে প্রবলেম আছে। অলরেডি একটা মেনশন করছেন 25%, এরকম এটাই কি জি জি জি, 25% বেশি হইলে তার মানে তাইলে আপনার ওয়াটার লস অনেক বেশি হচ্ছে। মানে লিকেজ আছে আর কোথাও যদি ওয়াটার 25, লস হয়েছে, জি, মানে ওয়াটার লস বেশি হচ্ছে 25%-এর উপরে হ্যাঁ ডিফারেন্স ওয়াটার বেশি। লস বেশি হচ্ছে, হ্যাঁ ওয়াটার লস বেশি হচ্ছে, সেটা হলো উইদাউট মিটারিং। ধরেন আমার কোন একটা জায়গায় পাইপ ফাইটা রয়েছে, যে পাইপ ফাইটা থাকার ফলে আমার ডিসচার্জের সময় আমি মিটারে ক্যাপচার করতে পারতেছি না, এটাকে বলতেছি। তখন দেখা যাচ্ছে কি আমার ওয়াটার কনজাম্পশন বেশি, বাট ব্যবহারের পরে যে ডিসচার্জ হয়, ডিসচার্জ কম, এত কম হওয়া যাবে না, আর কথা না। ক্লিয়ার কিনা? ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম স্যার, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, কোশ্চেন না আর কি, কথা। তো সেটা হচ্ছে যে ডকুমেন্টগুলো মানে আপলোড দেওয়ার মতো যেগুলো আর কি ডকুমেন্ট আছে, এগুলো যদি এক্সেল, আপনার কাছে তো অবশ্যই আছে, তো এগুলো যেমন গ্রুপে সবগুলোই দিলে তখন মনে হয় না যে কারো কোথায় প্রবলেম থাকবে, ওই যে যেটা যেভাবে বললেন। তো চেষ্টা করবেন স্যার যেগুলো এক্সেল শিট বা যেগুলো ডকুমেন্ট আছে এগুলা দেওয়ার জন্য, তাহলে আমার মনে হয় সবাই একদম ওগুলোর উপরে প্র্যাকটিস করে ক্লিয়ার হয়ে যাবে আর কি। আর সময় এমনিতেই অনেক হয়ে গেছে স্যার, আপনি শুরু করেন, না হলে অনেক লেট হয়ে যাবে আর কি। লেট হয়ে যাবে সেটা আমি বুঝতেছি। এই যে ওয়াটার ব্যালেন্সের ব্যাপারটাতে যে ব্যাখ্যাটা আছে, তো কতটুকু হইলে কি করতে হবে, কতটুকু অ্যাকসেপ্টেবল, কতটুকু অ্যাকসেপ্টেবল না, এটা হলো এখানে মেনশন করা আছে। হ্যাঁ, এই জন্য হলো আপনারা একটু দেখে নেবেন বিষয়টা। আমি তো সবটা বলিনি, আমি জাস্ট শর্টলি একটু বলছি। ওকে, আমরা আজকের সেশন শুরু করব ওয়েস্ট ম্যানেজমেন্ট দিয়ে। হ্যাঁ, ওয়েস্ট ম্যানেজমেন্ট তেমন কিছুই না, হিগ এফইএম এর ইয়া অনুযায়ী হ্যাজার্ডাস এবং নন হ্যাজার্ডাস এর একটা ইয়া সিলেকশন করা আছে। যেটা কোশ্চেন করা হয়েছে লেদার কি আসলে হ্যাজার্ডাস ওয়েস্ট না নন হ্যাজার্ডাস ওয়েস্ট। অ্যাকচুয়ালি লেদার লেদার এখানে নন হ্যাজার্ডাস ওয়েস্ট হিসেবে কাউন্টেবল। আমরা জানি যে প্লাস্টিক হ্যাজার্ডাস, বাট অ্যাজ পার হিগ এফইএম প্লাস্টিক এগুলো হলো সব নন হ্যাজার্ডাস। আমরা জানি মেটাল বা এরকম কিছু হ্যাজার্ডাস আছে, মেটাল নিডেল, তারপরে হলো গ্লাস, ব্রোকেন গ্লাস, এগুলো হ্যাজার্ডাস জানি, কিন্তু এগুলো অ্যাজ পার হিগ এফইএম এগুলো হলো নন হ্যাজার্ডাস। স্যার ক্লিয়ার? আর হ্যাজার্ডাস এর লিস্ট এখানে এই পাশে দেওয়া আছে, টোটাল লিস্ট দেওয়া আছে। এই লিস্টের মধ্যে আপনার ফ্যাক্টরিতে যে যেই ওয়েস্ট আছে সেই ওয়েস্ট গুলো সিলেক্ট করবেন। আর যদি এডিশনাল মনে হয় যেটা যেটা এখানে লিস্টে নাই আপনার এখানে আছে সেটা সিলেক্ট করা দরকার, সেখানে আদার্সে গিয়ে আপনি ওখানে সিলেক্ট করে দিবেন। ইয়েতে আপনার হলো কি বলে, যে বিষয়গুলোকে এখানে এক্সক্লুড করা হয়েছে, মেডিকেল ওয়েস্ট, তারপরে মেজর কনস্ট্রাকশন এন্ড ডেমোলিশন প্রজেক্ট ওয়েস্ট, আর হলো যদি কোনো ন্যাচারাল ডিজাস্টার হয়, ডিজাস্টারের যে ওয়েস্ট জেনারেশন হয় ওই ওয়েস্টের এখানে ইনপুট দেওয়া লাগবে না। তো ওয়েস্টের কিছু ডেফিনেশনে গিয়ে রিউজ, রিসাইকেল, ডাউনসাইকেল, আপসাইকেল, এনার্জি রিকভারি, এই বিষয়গুলো আছে, আপনারা একটু এগুলো দেখে নিবেন। ডাউন সাইকেলটা যদি বলি, ডাউন সাইকেল বলতে এরকম বোঝায় যে ধরেন আপনার একটা গ্লাস ছিল বা বোতল ছিল, বোতলের দাম ছিল 2 টাকা, সেই বোতলটাকে রিসাইকেল করার পরে বোতলটার দাম হবে 1 টাকা, তাইলে সেটা হবে ডাউন সাইকেল।
আর যদি বোতলটাকে রিসাইকেল করে আবার বোতল বানান সেক্ষেত্রে ওটা রিসাইকেল হবে। আর যদি বোতলটাকে রিসাইকেল করে অন্য কিছু বানান এবং সেটার দাম 2 টাকার জায়গায় 3 টাকা হয়, সেটা হবে আপসাইকেল। ঠিক আছে। আর এনার্জি রিকভারি বলতে আমরা বুঝি যে ওয়েস্ট দিয়ে যে যদি কোনো এনার্জি পাওয়া যায়, যেমন জুট বয়লারে জুটটা দিয়ে হলো এনার্জি পাওয়া যায়, সেটাকে বলা হয় এনার্জি রিকভারি। এখানে আরো অনেক কিছু আছে, বাট এত আমাদের আসলে খুব বেশি প্রয়োজন হয় না। তো লেভেল ওয়ানে প্রথম কোশ্চেনই হলো আপনার ফ্যাক্টরিতে কোন কোন নন হ্যাজার্ডাস ওয়েস্ট জেনারেট হয়, সিলেক্ট করেন। তারপরে সাব কোশ্চেন আছে যে আপনার ফ্যাক্টরিতে যে ম্যাটেরিয়াল টেক্সটাইল ওয়েস্ট আছে, এই টেক্সটাইল ওয়েস্ট কি ম্যাটেরিয়াল কম্পোজিশন অনুযায়ী সেগ্রিগেট করেন কিনা। 2 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে এগুলা আপনি কোনো নন হ্যাজার্ডাস ওয়েস্ট গুলো আপনি ট্র্যাকিং করেন কিনা। 3 নম্বর কোশ্চেনে সব নন হ্যাজার্ডাস ওয়েস্ট ট্র্যাকিং করেন কিনা। 2 নম্বর কোশ্চেনে যে কোনো একটা ট্র্যাকিং করেন কিনা। 3 নম্বর কোশ্চেনে সবগুলো ট্র্যাকিং করেন কিনা। যখনই ট্র্যাকিং করেন ইয়েস দিবেন, তখন আপনার হলো ওই যে যেগুলো সিলেক্ট করছেন সেগুলোর সকল ডাটা দিতে হবে, এটা ডিসক্রিপশন দিতে হবে, এটা কতটুকু হয়েছে, কিভাবে ডিসপোজাল করছেন। হ্যাঁ, এবং এটার যদি এগ্রিমেন্ট থাকে এগ্রিমেন্ট দিবেন, অথবা এটার এক্সেল শিটটা আপলোড করে দিতে হবে। এবার প্রত্যেকটা ইয়ার জন্য আপনার ডেটা ইনপুট দিতে হবে। সিমিলারলি আপনার হ্যাজার্ডাস ওয়েস্টের ক্ষেত্রেও প্রথমে হ্যাজার্ডাস ওয়েস্ট সিলেক্ট করতে হবে, তারপরে হ্যাজার্ডাস ওয়েস্ট একটা কোনো একটা ট্র্যাকিং করেন কিনা, তারপরে হলো সবগুলো হ্যাজার্ডাস ওয়েস্ট ট্র্যাকিং করেন কিনা, এই ইনস্টিটিউটটা করে দেন হলো ইনপুট দিতে হবে। এখানে সিলেকশন, তারপরে হলো যে কোনো একটা ট্র্যাকিং করা, তারপরে সবগুলো ট্র্যাকিং করা। সবগুলো ট্র্যাকিং করার পরে ডাটাগুলো ইনপুট দিতে হবে, এবং এখানে অবশ্যই অবশ্যই এগ্রিমেন্ট গুলা আপলোড করতে হবে। 9 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে আপনার যেই হ্যাজার্ডাস এবং নন হ্যাজার্ডাস ওয়েস্ট আছে, যে ওয়েস্ট গুলো আছে এই ওয়েস্ট গুলা স্টোর করার ক্ষেত্রে সেপারেটলি স্টোর করেন কিনা। অবশ্যই হ্যাজার্ডাস ওয়েস্ট এবং নন হ্যাজার্ডাস ওয়েস্ট স্টোরিং সেপারেটলি হইতে হবে, এবং সেটা ফটো দিতে হবে। অবশ্যই প্রত্যেকটা স্টোরের যেমন ডেজিগনেটেড ওয়েল মার্কড থাকতে হবে, তদ্রূপ হ্যাজার্ডাস ওয়েস্ট এবং নন হ্যাজার্ডাস ওয়েস্টের দুইটার ক্ষেত্রেই ডেজিগনেটেড ওয়েল মার্কড এবং প্রপার ভেন্টিলেটেড হইতে হবে। এবং কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে একটা স্টোরে, সেই ক্রাইটেরিয়াটা এখানে মেনশন করা আছে, আপনারা দেখে নিবেন। ওই অনুযায়ী আপনাদের ফ্যাক্টরিতে ওয়েস্টের এটা আইডেন্টিফাই করবেন। ঠিক আছে। সিমিলারলি এখানে নন হ্যাজার্ডাস এর কথা বলা হয়েছে পরের কোশ্চেনেই। নন হ্যাজার্ডাস এর ওয়েস্ট ওয়েল মার্ক এবং ডেজিগনেটেড এরিয়া কেনা। 12 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে আপনার যে ইরেসপন্সিবল ওয়েস্ট আছে, যেগুলো আসলে কোনো রেসপন্সিবল না, সেই ইরেসপন্সিবল ওয়েস্ট গুলা আপনি ডিসপোজাল অ্যাকশন কি হয়, ওপেন বার্নিং, ওপেন ডাম্পিং, ওপেন ড্রাইং, এগুলা করার ক্ষেত্রে প্রহিবিটেড করেন কিনা, ফরবিট করেন কিনা, নিষেধাজ্ঞা আছে কিনা। তার মানে আপনার ফ্যাক্টরিতে ইরেসপন্সিবল ওয়েস্ট হোক আর যেই ওয়েস্টই হোক, ওপেন বার্নিং, ওপেন ডাম্পিং আর ব্রাইং কোনোটাই করা যাবে না। পাশাপাশি ইন্টেনশনালি রিলিজ করা যাবে না সয়েল এবং ওয়াটারে। ঠিক আছে। তারপরে ট্রেনিং, যারা সেগ্রিগেশন করে, ওয়েস্ট সেগ্রিগেশন করে, তাদেরকে ট্রেনিং করাইতে হবে। আর এখানে হলো হ্যাজার্ডাস ওয়েস্ট হ্যান্ডলিং এর সাথে যারা জড়িত তাদেরকে ট্রেনিং করাইতে হবে। তার মানে ওয়েস্টের ট্রেনিং দুইটা, একটা হ্যাজার্ডাস ওয়েস্ট ট্রেনিং, একটা হলো সেগ্রিগেশনের ট্রেনিং। লেভেল 1 শেষ।
লেভেল 2 তে সিমিলারলি বেসলাইন সেট করতে বলছে নন হ্যাজার্ডাস ওয়েস্টার, আবার পরবর্তীতে বেসলাইন সেট করতে বলবে হ্যাজার্ডাস ওয়েস্টার। সিমিলার পদ্ধতি আমরা যে বেসলাইনটা দেখাইলাম, এইখানে কোনো মানে এমপ্লয়ি দিয়ে করা লাগবে না, এখানে আপনার হলো প্রশ্ন দিয়ে করতে পারবেন, কারণ এখানে ডোমেস্টিক বলে কোনো কথা নাই। জি মোর্শেদ স্যার। স্যার আমি যদিও অন্য ব্যাকগ্রাউন্ডে মানে ফায়ার সেফটি আর হেলথ সেফটি অতটুকু দেখি, বাট আমাদের এখানে চাকরিতে আপনি যেটা বলতেছেন সেগ্রিগেট নন হ্যাজার্ডাস হ্যাজার্ডাস ওগুলো আমাদের এনভায়রনমেন্ট উনি দেখে, ওগুলো করে দেখি, বাট আমাদের এগুলো আবার সেল হয়ে যায় ইনস্ট্যান্টলি। যেগুলো স্যার সেল হয়ে যায় হ্যাজার্ডাস কিংবা নন হ্যাজার্ডাস মানে সেগ্রিগেট করার পরে, ওগুলোর ক্যালকুলেশনটা এখানে কোথায় দেখানো হবে? এটা এটা আর কি। এখানে দেখানো হবে হলো আপনার ওই যে 3 নম্বর কোশ্চেন, যখন আমরা বলছি যে ট্র্যাকিং করা হয় কিনা, এই ট্র্যাকিং এর জায়গায় আসলে এটা হওয়ার কথা হলো আপনার, এটা বলা হচ্ছে হলো কোশ্চেনটা ছিল ইন্টেনশন এরকম, আপনার ফ্যাক্টরিতে কতটুকু জেনারেশন হয়। এই কোশ্চেনটা এরকম না যে আপনি কতটুকু বিক্রি করতেছেন। এখানে কোশ্চেন হলো হ্যাজার্ডাস ওয়েস্ট কতটুকু, কোন ওয়েস্টটা কতটুকু জেনারেট হচ্ছে। তার মানে এখন জেনারেট হইতে গেলে সেটা আপনার কি করতে হবে, আপনার যে স্টোরে একটা রেজিস্টার করতে হবে, স্টোরে একটা পালাপাত্র থাকবে, স্টোরে ঢুকবে, ঢোকার সময় ওজন করে এখানে রাখতে হবে, এবং ওই ওয়েস্টে এন্ট্রি দিতে হবে যে এতটুকু আমার ওয়েস্ট এখানে ঢুকছে। তাইলে এখানে ডাটাটা একুরেট ডাটা হবে। আর আমরা কি করি, যে আমার ওয়েস্ট স্টোরে ঢুকছে যতটুকু আমরা সেল করে দিচ্ছি, ওটাকে আমরা এখানে ডাটাটা ইনপুট দিই, সারা বছরে যা সেল করে দিই। হ্যাঁ, জি স্যার, এরকম বুঝতে পারছি। ওকে। বেসলাইন সেটের ক্ষেত্রে সিমিলারলি আমি প্রিভিয়াসলি ওয়াটার এবং এনার্জির ক্ষেত্রে যেভাবে আলোচনা করেছি ওভাবে বেসলাইন সেট করতে হবে। এখানে আপনি সবগুলা সোর্সকেই সিলেক্ট করা লাগবে না, আপনার মন মতো যেগুলো যেগুলো নিয়ে টার্গেট নেওয়া যায় সেগুলো সিলেক্ট করবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন, আপনি নন হ্যাজার্ডাস ওয়েস্টের যখন টার্গেট নেবেন তখন টোটাল ওয়েস্টের, টোটাল নন হ্যাজার্ডাস ওয়েস্টের 80% প্লাস যেন কভার করে। আবার হ্যাজার্ডাস ওয়েস্টের ক্ষেত্রেও সিমিলারলি টোটাল হ্যাজার্ডাস ওয়েস্টের 80% যেন কভার করে যে আপনি টার্গেট নিছেন। সতেরো নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে আপনার ডিসপোজাল মেথোডোলজি কি, আপনার ডিসপোজাল মেথোডোলজি কি, কোন মেথডে ডিসপোজ করেন। আমরা সাধারণত কি করি, ডিরেক্ট শক সেল দিয়ে দিই, তাইলে আমার এই কোশ্চেনটা নো হয়ে যাবে। আর যদি আমাদের কোনো অপশন থাকে যে রিসাইকেল রিউজ করার, সেক্ষেত্রে এই পার্টটা এখানে ইয়েস দিয়ে রিসাইকেল করি বা রিউজ করি সেটা এখানে ইনপুট দিতে হবে। বা আদার যদি কোনোটা করা হয়, যেমন আমার একটা ফ্যাক্টরিতে প্রিভিয়াসলি আগে এক সময় রিকোয়েস্ট দিয়ে মানে জোর দিয়ে বয়লার চালাইতো, তো তখন এখানে চাইলে সে চাইলে কি এখানে সে ইনপুট দিতে পারতো এনার্জি রিকভারি। এনার্জি রিকভারি ইনসিনারেশন উইথ এনার্জি রিকভারি ফর নন রিসাইকেলেবল অনলি। তারপরে এখানে বলা হচ্ছে যে আপনার ডিসপোজাল মেথডে বেসলাইনটা সিলেক্ট করতে হবে, যে ডিসপোজাল মেথডে আপনার কোন ডিসপোজাল মেথডে কি কি কতটুকু কোয়ান্টিটি ছিল, আর আপনি পরবর্তীতে কোন টার্গেটে যাইতে চান, ওই ইনপুটটা এখানে দিতে হবে। এরপরে হলো নন হ্যাজার্ডাস ওয়েস্ট রিডাকশন করার টার্গেট নিতে হবে। আমরা বেসলাইন করছি, রিডাকশন করার টার্গেট নিতে হবে, হ্যাজার্ডাস ওয়েস্ট রিডাকশন করার টার্গেট নিতে হবে, হলো হ্যাজার্ডাস ওয়েস্ট। এরপরে বলা হচ্ছে যে আপনার যে ডিসপোজাল মেথোডোলজি ছিল, আপনি আহ কোন ডিসপোজাল মেথোডোলজি ইমপ্রুভ করার জন্য প্ল্যান আছে কিনা, টার্গেট আছে কিনা। যেমন আপনার রিসাইকেল ছিল 0, আপনি রিসাইকেল করার জন্য কোনো প্ল্যান করছেন কিনা, তো সেক্ষেত্রে টার্গেট নিয়েছেন কিনা, সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস দিতে পারবেন, আদারওয়াইজ নো। হুইচ অফ দ্য ফলোইং ইউ আর ডুইং ম্যানেজ অফ ইউর ওয়েস্ট, আপনার যে ওয়েস্ট গুলো আছে সেগুলা আপনি কিভাবে ম্যানেজ করেন। ওয়েস্ট ম্যাপিং, ওয়েস্ট সেগ্রিগেশন, ওয়েস্ট ট্রেনিং, ওয়েস্ট স্টোরিং, ওয়েস্ট লেভেলিং, কোনটা করেন। মাল্টিপলও করতে পারেন, যে কোনো একটা করতে পারেন, এখানে সিলেক্ট করতে হবে। 23 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে ডাজ ইট ফ্যাসিলিটি ইমপ্লিমেন্টেশন প্ল্যান টু সুইচ মোর অফ প্রিফার্ড ডিসপোজাল মেথড। ডিসপোজাল মেথডে
এর জন্য কোনো ইমপ্লিমেন্টেশন প্ল্যান আছে কিনা? এরপর আছে হলো কম্পারিজনের মধ্যে হলো এই আপনার implementation একটু ছিল যে লেভেল 2 এ যেটা বললেন ইমপ্লিমেন্টেশন প্ল্যান, এখানে কি আমাকে ডকুমেন্ট দিবে এরকম কোনো কোয়ারি আছে? এইখানে ইমপ্লিমেন্টেশন প্ল্যানে ভালো একটা পয়েন্ট তুলে ধরছেন। এখানে কিন্তু আপলোড করার জন্য ম্যান্ডেটরি আছে। দেখবেন যেখানে ইয়েতে যখন আপনি পোর্টালে ঢুকবেন তখন ওখানে আপলোডের জায়গায় ওই লেখাটার উপরে স্টার মার্ক আছে। তার মানে এখানে আপলোড না করলে আপনার 100% হবে না, দেখা গেছে 99% হয়ে গেছে, সব হয়ে গেছে, এমনি আপলোড করার দিকে 99%। কিন্তু স্যার লেভেল 2 এর কোশ্চেনে তো আমরা তো এটা কেন বাধ্যতামূলক, আর এটা না দিলে কেন 100% নিচ্ছে না বা নিবে না কেন? এটা নিবে না বলতে ধরেন আপনার যে কোনো একটা ফর্ম ফিল আপ করতে গেলে যদি স্টার মার্ক থাকে তার মানে ওটা দেওয়া বাধ্যতামূলক। এখন ওখানেও স্টার মার্ক দেওয়া আছে যে আপনার এখানে একটা আপলোড শেষে আপলোডটা দিতে হবে। কারণ আপনি না দিলে তো সেক্ষেত্রে সেটা ফুলফিল হইলো না, এটা স্বাভাবিক না? আর লেভেল টুটা আপনাদের বলে না যে আপনি অ্যাসেসমেন্ট করবেন না, লেভেল টু আপনি অ্যাসেসমেন্ট করবেন, কিন্তু এটা আপাতত ভেরিফিকেশন করাচ্ছে না, এতটুকুই পার্থক্য। যখন ভেরিফিকেশন করাবে তখন তো মনে করেন সবার চোখ দিয়ে পানি আসবে খালি, কি ইনপুট দিছি, কি ডাটা দিছি, এখন কি আসছে। ঠিক আছে। তো এখানে হলো কম্পারিজন নন হেজার্টাস ওয়েস্টের যে বেসমেন্ট, বেসমেন্ট থেকে টার্গেট ইয়ারের টার্গেট নেওয়া হইলো, এরপরে অ্যাক্টিভিটি ইমপ্লিমেন্ট করা হইলো, দেন তাদের কম্পারিজনটা করা, আমরা যেটা কেপিআই ইভ্যালুয়েশনটা দেখলাম। এটা হলো হ্যাজার্ডাস ওয়েস্টটা যে টার্গেট নেওয়া হয়েছে সেটার কম্পারিজন। এটা হলো ওয়েস্ট মেথোডোলজি, যে ওয়েস্ট ডিসপোজাল মেথোডোলজির যে বেসলাইন ছিল, বেসলাইন থেকে টার্গেট নিলেন, টার্গেটের কত পার্সেন্ট অ্যাচিভ করছেন সেই ডাটাটা এখানে ইনপুট দিতে হবে। তার মানে আপনার যদি আগে রিসাইকেল 0 ছিল, এখন যদি আপনি 10 করেন তাহলে বলতে পারবেন আপনি এত পার্সেন্ট এত পার্সেন্ট আগাইছেন। ফাইনাল ডিসপোজাল এবং ট্রিটমেন্ট অফ অল হ্যাজার্ডাস ওয়েস্ট, যে হ্যাজার্ডাস ওয়েস্ট গুলো আছে সেগুলোর ফাইনাল ডিসপোজাল অথবা ট্রিটমেন্ট কি হয় লাস্ট, এটা ভ্যালিডেট করতে হবে। তার মানে আপনার শেষ অংশে কি হচ্ছে এটা দেখতে হবে। এটা শুধুমাত্র হ্যাজার্ডাস ওয়েস্টের ক্ষেত্রে। এর আগের কোশ্চেন আর 28 নম্বর কোশ্চেনটা সেম কোশ্চেন, যে আপনার সরি, আগের কোশ্চেনটা ছিল হ্যাজার্ডাস ওয়েস্টের, এটা হলো নন হ্যাজার্ডাস ওয়েস্টের ফাইনাল ডিসপোজাল ভ্যালিডেট করতে হবে। 29 নম্বর কোশ্চেন হলো আপনার এই যে এত কিছু করার পরেও তারপরে আপনার ডিসপোজ ওয়েস্ট ডিসপোজের প্রিফার্ড কোন ডিসপোজাল মেথড আছে কিনা। লাস্ট কোশ্চেন, ওয়েস্ট সার্কুলারিটির সাথে আপনার এঙ্গেজ হওয়ার কোনো ইচ্ছা আছে কিনা, সেই ইচ্ছা থাকলে সেই ইচ্ছাটা কিভাবে আছে সেটা এখানে আইডেন্টিফাই করা। নেট কি আমার প্রবলেম না আপনার ওখানে প্রবলেম? আমার কি কথা কারোর আটকে আটকে যাচ্ছে? না স্যার, ওনার এখানে প্রবলেম হচ্ছে মেবি। আচ্ছা, ওকে। তাহলে আমরা আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কেমিক্যাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের কিছু ডেফিনেশন দেখতে হবে। কেমিক্যাল ইউজ ইন প্রোডাকশন, কেমিক্যাল ইউজ ইন অপারেশন টু মেইনটেনেন্স টুলিং ইকুইপমেন্ট। তারপরে আরো কিছু হচ্ছে ফ্যাসিলিটি ইউজেস কেমিক্যাল ইন প্রোডাকশন, uses in chemical in operation only,
মেইনটেনেন্স অফ টুলিং কেমিক্যাল, দেন স্পট ক্লিনার ইন প্রোডাকশন, তারপরে মিনিমাল কেমিক্যাল অনলি। এইগুলা যখন ডেফিনেশন আপনি বুঝবেন তখন আপনি ইজিলি বুঝতে পারবেন কোন কেমিক্যালটা কোন ক্যাটাগরিতে পড়তেছে। জি মোর্শেদ স্যার। স্যার আমাদের এখানে যখন ডিসপোজাল করা হয় ওয়েস্ট ওয়াটার কিংবা ওয়েস্ট যা আছে আর কি, তখন স্যার এটার লিমিটেশনটা যখন মানে হয়ে যায় যে আমি ট্রিটমেন্ট এসওআরএস হোক কিংবা ইটিপি হোক, ওটা যখন আমরা ডিসপোজ করতে যাই, ওটাকে ভেরিফিকেশন করে ব্যবসা কিংবা আদার্স আমরা যারা গভর্নিং বডি না আছে না, বাংলাদেশে। ওয়েস্ট ওয়াটারের কথা বলা হয় না, ওখানে ওয়েস্টের কথা বলেছে। ওয়েস্ট আপনি যে থার্ড পার্টিকে দিয়ে দিলেন, বিক্রি করে দিলেন, ওই ওয়েস্টটা নিয়ে সে কি করে? না 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 স্যার, এমনি ওই ওটা ঠিক আছে, ওয়েস্টটা আমি নিয়ে এমনি কি করে? আদার্স ওটার এমনি ফাইনাল আদার্স ডিসপোজাল, ওটার ফাইনাল যে ডিসপোজাল ওটা ভ্যালিডেট করতে হবে যে ফাইনালি ওটা কি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে। জি জি জি। স্যার এখানে আমার একটা কোশ্চেন আচ্ছা। আছে। জি জি। সেটা হচ্ছে যে ওয়েস্টের মধ্যে স্লাস তো আমাদের তো ওয়েস্ট, তাই না? যে আমরা যে এটিপি যেটা তৈরি করছি স্লাস, তারপর হচ্ছে হ্যাঁ বলেন। জুট। তো স্লাজ যদি ওয়েস্ট হয়, এই স্লাজ তো আমরা বিভিন্ন যারা স্লাজ ডিসপোজাল করে তাদের কাছে দিই, আবার অনেক ইন্ডাস্ট্রি আছে তাদের কাছে দেয় না। কি করে সেটা তারাই ভালো জানে। তো আমি রিসেন্টলি একটা জায়গায় মানে দেখছি যে ইটের যে ভাটা, যেখানে ইটের ভাটায় কাজ করানো হয়, এদের কাছে এই টেক্সটাইল ইন্ডাস্ট্রির যে ওয়েস্ট ওয়াটার স্লাজ, এগুলো তাদের কাছে ড্রাই যেটা আর কি শুকনো, এটা তারা ওখানে পুড়ায়ে ওই চুল্লিতে ব্যবহার করে। তো এটা কি লিগালি আছে কিনা, বা এটা কি কোনোভাবে হয় কিনা, এটা একটু যদি বলতেন আর কি। আচ্ছা, গভর্নমেন্ট ইয়ে অনুযায়ী এটা আসলে লিগালি এখনো লিগালি না। এটা গভর্নমেন্ট প্রিফার্ড করে যে আপনি লাফার্জ সিমেন্ট দিয়ে দিবেন, ওখানে এটা বার্নটা প্রপারলি হবে। হুম। আর ইট ভাটাতে যে দিবেন, ইট ভাটাতে অ্যাকচুয়ালি ওভাবে প্রপার বার্ন হয়, কিন্তু হিগ এফএম বলতেছে যে আপনি ইট ভাটাতেও দিতে পারবেন, ব্রিক ফিল্ডে দিতে পারবেন, কিন্তু আমাদের সোশ্যাল কমপ্লেন্সের যে অডিট গুলো হয় সেখানে এখানে একটু অ্যালার্জি থাকে, যে এই ইট ভাটাতে ওভাবে আসলে হ্যান্ডলিং করা হয় না। যেই সেফটি মেজার্স গুলো নিয়ে হ্যান্ডলিং করতে হয় সেই সেফটি মেজার্সটা নেওয়া হয় না। পাশাপাশি এইটা পোড়ানোর পরে যে রেসিডিউটা থাকে, যেখানে সবচেয়ে বেশি হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল হ্যাজার্ডাস কন্টেন্ট গুলো থাকে, সেই কন্টেন্ট গুলোর কোনো ট্রিটমেন্ট বা কোনো কিছু নাই এখানে। বাট লাফার যে সেই পসিবিলিটি, সেই ট্রিটমেন্ট গুলা, সেই ফিল্টারিং গুলা সবকিছু আছে যেন পরিবেশে ক্ষতিকর দিকটা না যায়। এই জন্য কমপ্লায়েন্স অডিট গুলো সাধারণত প্রিফার্ড করে যে আপনি লাফার্জে দিয়ে দেন। ইটভাটাটা এই জন্য নেগেটিভ। পাশাপাশি আরেকটা বিষয় থাকে, বর্তমান সরকার কিন্তু ইটভাটাকে কোনো ইসিসি দিচ্ছে না। আর আপনি স্লাসটা যদি ইসিসি বহির্ভূত কোথাও থেকে ডিসপোজ করেন, সেটা কোনো বায়ারই মানবে না। এখন আলটিমেটলি ইসিসি আছে হলো লাফার্জের, ফাইনালি যাইতে হয় লাফার্জে, আনাইলে ওই 100টার মধ্যে কোন 2টা 3টাতে ইসিসি আছে বিগ ফিল্ডে, সেখানে যাইতে হবে। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। এই ধরনের কিছু দিলে ওই ইআই এতেও আমাদের ইআই যে অ্যাসেসমেন্ট হয় ওখানেও ধরা খাইতে হবে আর কি। ঠিক আছে, ওটা লিগালি যেটা সেটাই করতে হবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ওকে, আমরা এবার কেমিক্যাল ম্যানেজমেন্টে চলে আসলাম। কেমিক্যাল ম্যানেজমেন্টের অ্যাপ্লিকেবিলিটি আছে। এই অ্যাপ্লিকেবিলিটিতে আপনার এই প্রসেস গুলোর মধ্যে কোনো প্রসেস আপনার ফ্যাক্টরিতে আছে কিনা, যদি থাকে সেক্ষেত্রে আপনার সিলেক্ট করতে হবে। দেন আরেকটা অ্যাপ্লিকেবিলিটি আছে, ডাজ ইট ফ্যাসিলিটি ইউজ কমিউনিটি কেমিক্যাল। এখানে সুন্দর করে কমিউনিটি কেমিক্যাল কি কি সেটা এখানে লিখে দিছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কমিউনিটি কেমিক্যাল বলতে বোঝাচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোসালফাইড, মানে এই ধরনের কিছু বিষয়কে এখানে আইডেন্টিফাই করছে যেগুলো কমিউনিটি কেমিক্যাল। পাশাপাশি এখানে অ্যালকাল রেসিডিউ এই অ্যাসিড, এগুলো হলো আমরা যখন সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি, এগুলো কিন্তু কমিউনিটি কেমিক্যাল। অ্যাসিটিক অ্যাসিড, এগুলো কমিউনিটি কেমিক্যাল। হুম। তারপরে চাইলে আপনারা এখানে এই লিঙ্কে ঢুকে আরো বেশি জানতে পারবেন কমিউনিটি কেমিক্যাল কি। তারপরে এখানে বলা হচ্ছে ডাজ ইট ফ্যাসিলিটি অনলি ইউজ মিনিমাল কেমিক্যাল। মিনিমাল কেমিক্যাল আবার কোনগুলো? লিকুইড এন্ড গ্যাসিয়াস ফুয়েলস, ওভার দ্য কাউন্টার কেমিক্যাল, মেইনটেনেন্স কেমিক্যাল,
ফ্যাক্টরি আপকেপ অন সাইট, তার মানে আপনার ফ্যাক্টরিতে শুধুমাত্র লিকুইড এন্ড গ্যাসিয়াস ফুয়েল ব্যবহার করা হয় কিনা, আর অন্য কোনো কিছুই ব্যবহার করা হয় না। যদি এরকম হয় তাহলে আপনি এইটা ইয়েস দিবেন, আর যদি অন্য কোনো কিছু একটা কিছু ব্যবহার করা হয় সেক্ষেত্রে আপনার ইয়েস দিতে হবে, নো দিতে হবে, যেটা অনলি মিনিমাল কেমিক্যাল ফ্যাক্টরি ব্যবহার করে না। তো কি ব্যবহার করে সেই ক্ষেত্রে আপনার সিলেক্ট করতে হবে কি ব্যবহার করে সেটা 5 নম্বর কোশ্চেন আছে। 4 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে আপনি কি এমআরএসএল ইমপ্লিমেন্ট করেন কিনা, যদি করেন সেক্ষেত্রে কোন এমআরএসএল করেন, কাস্টমার এমআরএসএল না জেডিসি এমআরএসএল না ব্লু সেল বিএসএসএল না আদার্স। আমরা সাধারণত জেডিসি এমআরএসএলটাকে মেনটেন করি, পাশাপাশি কাস্টমার এমআরএসএল থাকলে কাস্টমার এমআরএসএলটাও ফলো করি। তারপরে বলা হচ্ছে হোয়াট কাইন্ড অফ কেমিক্যালস ডাজ ইউর ফ্যাসিলিটি ইউজ। ওই যে আমরা বলছিলাম আমরা শুধুমাত্র মিনিমাল কেমিক্যাল ব্যবহার করি না, আমরা আরো অনেক কিছু ব্যবহার করি। সেক্ষেত্রে কি কি ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে প্রোডাকশন কেমিক্যাল ব্যবহার করি। তাহলে প্রোডাকশন কেমিক্যাল কোনগুলো, যেগুলো প্রোডাক্টে যেমন ওয়াশিং ডাইং এর যে কেমিক্যাল গুলো ব্যবহার করে সেগুলো প্রোডাকশন কেমিক্যাল। অপারেশন কেমিক্যাল কোনগুলো, যে ইটিপি ডব্লিউটিপি তে যে কেমিক্যাল গুলো ব্যবহার করে এগুলোকে অপারেটিং কেমিক্যাল বলে। মেইনটেনেন্স কেমিক্যাল কোনগুলো, মেইনটেনেন্সের কাজে যে কেমিক্যাল গুলো ব্যবহার করে লুব অয়েল, নিটিং অয়েল, মেশিন অয়েল, WD-40 এগুলো হলো মেইনটেনেন্স অফ টুলিং কেমিক্যাল। স্পট ক্লিনার তো স্পট ক্লিনার, এটা নিয়ে তার কোনো ব্যাপার নেই। তাহলে অ্যাপ্লিকেবিলিটি শেষ। অ্যাপ্লিকেবিলিটি যদি আপনি বলেন শুধু মিনিমাল কেমিক্যাল ব্যবহার করেন তাহলে আপনার কোশ্চেন 40% কমে যাবে। প্রথম কোশ্চেনই বলতেছে যে আপনার সিএমএস পলিসি আছে কিনা রিটেন। স্যার এই সিএমএস পলিসি এটা কি আমার 25 সালে যেটা আপডেট ছিল ওইটা দিব নাকি 26 সালে জানুয়ারিতে যেটা আপডেট করছি ওইটা দিব? এখন বলেন পলিসি কি আহ প্রতি বছর বছর আপডেট করতে হয় না? হ্যাঁ, কোনো কোয়ারি থাকলে তো করতে হয়। পরে না থাকলেও কিছু না কিছু মানে রিপ্লেস দিয়ে হইলো এটা আপডেট করতে হয়। হুম, তো সেক্ষেত্রে আপনার আপডেট করবেন, আপডেটটা এখানে দিবেন, ঠিক আছে? মানে এখন যে 26 সালে করতেছি মানে এই 26 সালের আপডেটটাই ওখানে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 26 সালের আপডেটটা এখানে ইনপুট দিবেন। তাহলে স্যার এই পলিসি কি সব ক্ষেত্রেই সেমই হবে, যে 26 সালে যে পলিসিগুলো আমরা আপডেট করছি ওগুলো এখানে সাবমিট করব? হ্যাঁ, 26 সালে যে পলিসিগুলো আপডেট করছেন সেগুলো সাবমিট করবেন। এখানে আমার একটা কোশ্চেন আছে। জি। পলিসিতে দেখা যায় রেসপন্সিবল পার্সন গুলো মেনশন করা থাকে। এখন আমি অ্যাসেসমেন্ট করাচ্ছি 25 সালের, তো 25 সালে আমার রেসপন্সিবল পার্সন যিনি ছিলেন 26 সালের আপডেট পলিসিতে হয়তোবা তিনি নাই, আরেকজনকে দেখানো আছে। সেই ক্ষেত্রে কোনো কনফ্লিক্ট তৈরি হবে কিনা? আহামরি কমপ্লিট হবে না, আই থিংক সো। এখানে অনেক বেশি কমপ্লিট হওয়ার সুযোগ নাই। আর আপনার তো এটা আবার পরবর্তীতে অ্যাকচুয়ালি এই বিষয়গুলা লিগ্যাল লাইসেন্স বলেন পলিসি বলেন এগুলো সবসময় আপডেটটাই ইনপুট দেওয়া বেটার। কিন্তু আমি যেহেতু 25 সালের অ্যাসেসমেন্টটা করছি, তাহলে আমার 25 সাল অনুযায়ী যে পলিসিটা করা আছে সেটা দেওয়াই কি বেটার না? অ্যাকচুয়ালি আমরা যেটা কাজ করে আসছি আমরা 26 সালেরটাই দিয়ে আসছি, এখন পর্যন্ত ওরকম কোনো কোয়ারিজ আসে নাই। আহ এই জন্য আসলে এখানে আবার এখানে কোনো মেনশন করাও নাই যে আপনার 25 সালেরটাই দিতে হবে, যার কিন্তু কারণে আপনি লজিক্যালি 25 সালেরটা লজিক্যালি যদি আপনি চিন্তা করেন যেই সালের অ্যাসেসমেন্ট, আমার মনে হয় পলিসিগুলো ওই সাল রিলেটেড দেওয়াটাই বেস্ট, আমার যেটা মনে হয় লজিক্যাল। হ্যাঁ। এখন এখন আপনার এই লজিকের আন্ডারে যদি আমি আবার বলি যে আপনার যেই ধরেন লিগ্যাল লাইসেন্স, আপনি লিগ্যাল লাইসেন্স কোনটা দিবেন? 25 সালে সেলফ অ্যাসেসমেন্ট করতেছেন, লিগ্যাল লাইসেন্স কোনটা দিবেন? না, লিগ্যাল লাইসেন্সের সাথে কিন্তু কোনো কনফ্লিক্ট তৈরি হবে না। লিগ্যাল লাইসেন্সের ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ আসবে না, শুধু হচ্ছে আমার ডেটটা আপডেট করতে হবে। বাট পলিসির মধ্যে না, কিন্তু লিগ্যাল অনেক কিছু চেঞ্জ হয়ে লিগ্যাল যায়। লাইসেন্সেও যদি আপনার ধরেন আপনার গত বছর 3টা জেনারেটর ছিল, আপনি এই বছর 4টা জেনারেটর করছেন লিগ্যাল লাইসেন্সে। হ্যাঁ, আপনার জেনারেটর ক্যাপাসিটি বাড়ছে, তাই আপনি অ্যাসেসমেন্ট করতেছেন গত বছরের। আপনি কি জি, এই গত বছরের এই দিবেন, লিগ্যাল লাইসেন্স দিবেন না ডেটটা দিবেন? আমি যেহেতু গত বছরের অ্যাসেসমেন্ট করতেছি, আমার যদি এনার্জি সোর্সটা বাড়ে সেটা তো 26 সালে এসে বাড়ছে, আমি তো 25 সালে বাড়তিটা দেখাচ্ছি না। 25 সালে তো আমি তিনটা জিনিসের এনার্জি সোর্সটা দেখাচ্ছি। তার মানে আপনার লিগ্যাল লাইসেন্সে আপনি 25 সালটাই দিতে চাচ্ছেন, রাইট?
না আমি দিতে চাচ্ছি না, আমি তাই- আপনাকে ক্লিয়ার করলাম যে আমি তাইলে কিন্তু যেহেতু না আমি তাইলে কিন্তু আপনার এক্সপায়ার হয়ে যাবে, এক্সপায়ার হ্যাঁ চলে সেটা যাবে। তো তার আপনি মানে প্রথম থেকে এই বিষয়গুলো কিছু ক্লিয়ার কিছু বিষয় করবেন। আমি একটু বলি। না আমিও চাই আপনাদেরকে একটু লজিক দিয়ে এই বিষয়গুলো এভাবে যদি বলি তাহলে একটু বেশি দিন মনে থাকবে। জি আহ, যদি আপনি কিছু কিছু বিষয় আছে লজিক এবং লজিকের বাইরে দুই দিক থেকে আপনার চিন্তা করতে পারেন। আপনি যদি ডিরেক্ট সবকিছু দিয়ে লজিকের আন্ডারে থাকেন তাহলে দেখা যাবে যে অনেক কিছু আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না। এখন পলিসি পলিসি আপনি যদি 25 সালেটাও দেন, এখানে কেউ দেখবে না, কোনো ডাটা ইনপুট নাই যেখানে 25 সালেটা দিচ্ছেন। যদি 26 সালেটাও দেন সেখানে কোনো ডাটা ইনপুট নাই, তবে পলিসি এবং লিগাল লাইসেন্স আপডেট গুলো দেওয়া বেটার। তাহলে আপনার একটা ফ্যাক্টরির পরিচিতিটা আপডেট থাকে। আমি কি বুঝতে পারছি? জি ম্যাডাম কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপাতত বুঝলাম, বাট যখন আরো বেশি গভীরে যাব আরো কিছু শেখার চেষ্টা করবো, হয়তো বা হ্যাঁ, তখন আবার আমার আমার মনে হয় আপনারা সামনে যেহেতু 23 তারিখে যেহেতু ভেরিফিকেশন করাবেন, আপনারা জি ভেরিফায়ার কে কোশ্চেনটা করবেন, ভেরিফায়ার কি আনসার দেয় সেটা আমাকে জানায়। হ্যাঁ, থ্যাংক আমি ইউ। আমি একটু শুনতে চাই, কারণ আসলে ভেরিফায়ারের সেন্স একরকম। আবার আরেকটা বিষয় আবার আমি একটু বলে রাখি, ধরেন আপনার ভেরিফায়ার বলছে 26 সালেটা দেওয়ার কথা, হয়তো আরেক ভেরিফায়ার বলবে যে না 25 সালেটা দিতে হবে, আবার আরেক ভেরিফায়ার বলবে না 26 সালেটা দিতে হবে। অ্যাকচুয়ালি ভেরিফায়ার টু ভেরিফায়ার এখানে অনেক কিছু চিন্তা ভাবনা চেঞ্জ হয়, কারণ এখানে নির্দিষ্ট কোনো গাইডলাইন দেওয়া নাই। আমি যেমন বলতেছি 26 সালেটা দিলে বেটার, আপনি বলতেছেন 25 সালেটা দেওয়া উচিত। এইরকম প্রত্যেকটা ভেরিফায়ার টু ভেরিফায়ারই কনফ্লিক্ট করবে। আমরা তো অ্যাকচুয়ালি আমি যদি 2016 সাল থেকে সেলফ অ্যাসেসমেন্ট ভেরিফিকেশন করাচ্ছি, আমি এখন পর্যন্ত ভেরিফায়ার এখনো এসে আমার কিছু কিছু ডেটা বা কিছু ডকুমেন্টস তাদের যুক্তি দিয়ে চেঞ্জ করে, আমি আর কিছু বলি না, তাদের মতো করে চেঞ্জ করে দিয়ে দিই। এখন তার চেঞ্জ হলো কাজ করতেছে এটা। এখন তার সাথে আর আসলে বার্গেন করতে চাই না যে না এটা এরকমই হবে, ঠিক আছে দেন, এই হলো বিষয়, আর কিছু না। তো আমার কাছে মনে হয় যে আপনি তারপরেও একটু ভেরিফায়ার কে জিজ্ঞাসা করবেন, যদি আপনার, যদিও এটা খুব বেশি এফেক্টেড হবে না, তারপরেও একটু জিজ্ঞাসা করবেন এবং জিজ্ঞাসা করে আমাকে জানাবেন যে এটা এইরকম বলছে। হ্যাঁ, জি থ্যাংক ইউ আপনার অ্যাডভাইসের জন্য। ওকে। এরপরে আছে হলো আপনার রেসপন্সিবল সিএমএস এর জন্য কোন রেসপন্সিবল টিম বা মেম্বার আছে কিনা। আমরা যেমন ইএমএস এর টিম বা মেম্বার করেছিলাম, সিমিলারলি সিএমএস এর টিম বা মেম্বার করতে হবে, এবং ওই টিমে তাদের এসডিএস ইন্টারপ্রেট করার জন্য অ্যাবিলিটি থাকতে হবে, আরএসএল কম্পিটেন্সি থাকতে হবে, এমআরএসএল কম্পিটেন্সি থাকতে হবে, যে জিএইচএস ক্লাসিফিকেশন সম্পর্কে জানতে হবে, যেহেতু জিএইচএস পিক্টোগ্রাম, জিএইচএস লেভেল, এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। মোটামুটি প্রপার কেমিক্যাল ম্যানেজমেন্টটা তার জানতে হবে। তারপরে এখানে যেটা করতে হবে, লিস্ট অফ রেসপন্সিবল পার্সন দিতে হবে, টিম দিতে হবে, তাদের রোলস এন্ড রেসপন্সিবিলিটি দিতে হবে। তারপরে যদি ইফ অ্যাপ্লিকেবল ডকুমেন্টস কম্পিটেন্সি স্টাফ সার্টিফিকেট, স্টাফদের কম্পিটেন্সি দিতে হবে, যেমন সার্টিফিকেট, ট্রেনিং রেকর্ড, সিভি, এই বিষয়গুলো দিতে হয় যদি মানে দরকার হয় আর কি। এরপরে বলা হচ্ছে যে কেমিক্যাল পার্সেলিং পলিসি আছে কি। পার্সেলিং পলিসিতে কি কি থাকতে হবে, লিগ্যাল রিকোয়ারমেন্ট থাকতে হবে, হেলথ এন্ড সেফটি রিকোয়ারমেন্ট থাকতে হবে, আর এস এম রিকোয়ারমেন্টটা থাকতে হবে। তার মানে এই তিনটা বিষয় একটা পার্সেলিং পলিসিতে থাকতে হবে মাস্ট। 4 নম্বরের কোশ্চেনে বলা হচ্ছে যে আপনার কোনো কেমিক্যাল ইনভেন্টরি লিস্ট আছে কিনা, যেটা কেমিক্যাল ইনভেন্টরি করার জন্য প্রত্যেকটা কেমিক্যাল প্রোডাক্টকে ইনভেন্টরিতে নিয়ে আসার জন্য কেমিক্যাল ইনভেন্টরি লিস্ট আছে কিনা। সেক্ষেত্রে একটা কেমিক্যাল ইনভেন্টরি লিস্টে কি কি থাকতে হবে, এখানে ওই বিষয়গুলো মেনশন করা আছে যে এই বিষয়গুলো একটা কেমিক্যাল ইনভেন্টরিতে মিনিমাম থাকতে হবে, এবং সেটা কতদিন পর পর আপডেট করা হয়, হ্যাঁ, এই বিষয়টাও এখানে মেনশন করতে হবে।
এবং কি বলেছিলাম, এই বিষয়গুলোই আবার এখানে সিলেক্ট করার কথা বলছে 6 নম্বরে। কেমিক্যাল ইনভেন্টরি লিস্টে ফলোইং ডাটাগুলো কোনটা কোনটা আপনার ফ্যাক্টরিতে আছে, সিলেক্ট অ্যাপ্লাই, সবগুলোই সিলেক্ট করা উচিত। আবার ইনভেন্টরিতেও থাকতে হবে। 6 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে আপনার যে এসডিএস আছে, এসডিএস টা অল এমপ্লয়ির জন্য অ্যাভেলেবেল কিনা। তার মানে এই এসডিএস টা লোকাল ল্যাঙ্গুয়েজে হইতে হবে এবং সকল এমপ্লয়ির জন্য অ্যাভেলেবেল থাকতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ মানে হলো বাঙালিদের জন্য বাংলা, আর ইংলিশ যারা কান্ট্রি আছে তাদের জন্য ইংলিশ, মালয়েশিয়ার জন্য মালয়, যে ভাষা আছে আর কি, যার দেশের যে ভাষা সেই ভাষায় ট্রান্সলেট করে নিতে হবে। তারপর বলা হচ্ছে ডাজির ফ্যাসিলিটি ট্রেন অল এমপ্লয়িজ হু হ্যান্ডেল কেমিক্যালস এন্ড কেমিক্যাল হ্যাজার্ড রিস্ক প্রপার হ্যান্ডেলিং হোয়াট টু ডু ইন কেস অফ ইমার্জেন্সি। তার মানে আপনার ফ্যাক্টরিতে যারা কেমিক্যাল হ্যান্ডেলিং নিয়ে কাজ করে তাদের সকলের ট্রেনিং আছে কিনা, এবং সেই ট্রেনিং এর টপিকস গুলো কি কি থাকবে, আপনারা ট্রেনিং করাইলে সেই টপিকস গুলো কি কি থাকবে সেটা এখান থেকে এনশিওর করে নেবেন। কতজনকে ট্রেনিং করানো হয়েছে, কতদিন পর পর ট্রেনিং করা হয়, ইভালুয়েশন করা হয় কিনা, ট্রেনিং এর জন্য যা যা ডকুমেন্টস দরকার সব জায়গায় সিমিলার ডকুমেন্টস, জাস্ট এজেন্ডা এবং ইয়াগুলো আলাদা থাকবে। কেমিক্যাল স্পিল অ্যান্ড ইমার্জেন্সি রেসপন্স প্ল্যান দ্যাট ইজ প্র্যাকটিসড পিরিয়ডিক্যালি। আপনার ইমার্জেন্সি রেসপন্স প্ল্যান আছে কিনা এবং সেটা পিরিয়ডিক্যালি ইয়ে করেন কিনা, কি বলে প্র্যাকটিস করেন কিনা। যেমন আমরা ফায়ার ডিল করি না, সিমিলারলি স্পিল ডিলও করতে হবে, যে কিভাবে স্পিল রেসপন্স করতে হয়। সেক্ষেত্রে সিমিলারলি এখানেও ওই কোশ্চেনের অ্যান্সার গুলো দিতে হবে, কতজনকে ট্রেনিং করাইছেন, কতদিন পর পর ট্রেনিং করান, তারপরে হলো ইভালুয়েশন আছে কিনা। নয় নম্বর কোশ্চেন বলা হচ্ছে does your facility have appropriate and operable protective and safety equipment as recommended by the global harmonization system compliant safety data sheet in all areas where chemical are stored and used। তার মানে যেখানে কেমিক্যাল স্টোর করা হয় এবং ইউজ করা হয় এখানে এসডিএস কমপ্লায়েন্ট হইতে হবে, জিএসএস কমপ্লায়েন্ট হইতে হবে। তারপরে যে সেফটি ইকুইপমেন্ট গুলো আছে সেই সেফটি ইকুইপমেন্ট গুলো অ্যাপ্রোপ্রিয়েট হইতে হবে, অপারেবল হইতে হবে। এমন একটা ইয়ে দিয়েছেন যেটা আসলে করা যাচ্ছে না, উপকারী কিন্তু করা যাচ্ছে না, তাহলে ওটা দিয়ে লাভ আছে? অ্যাপ্রোপ্রিয়েটও হইতে হবে এবং অপারেবলও হইতে হবে, তার মানে দুইটাই হইতে হবে। দশ নম্বর কোশ্চেনে বলা হচ্ছে ডাজির ফ্যাসিলিটি কেমিক্যাল হ্যাজার্ড সাইনেজ সেফ কেমিক্যাল হ্যান্ডলিং ইউজ এরিয়া হোয়ার কেমিক্যালস আর ইউজ। যেখানে কেমিক্যাল ব্যবহার করে সেখানে কেমিক্যাল হ্যাজার্ড সাইনেজ গুলা পোস্টেড করা আছে কিনা, কেমন কেমিক্যাল হ্যান্ডলিং ইকুইপমেন্ট গুলা ঠিক আছে কিনা। এগুলো আসলে জাস্ট ছবি, পিক্টোরিয়াল এভিডেন্স থাকে। এরপরে বলা হচ্ছে আপনি যে কেমিক্যাল পারচেস করেন সেক্ষেত্রে পার্সেলটা এমআরএসএল রিকোয়ারমেন্ট অনুযায়ী করেন কিনা। 12 নম্বর কোশ্চেন আছে আরএসএল রিকোয়ারমেন্ট অনুযায়ী পারচেস করেন কিনা। যে কেমিক্যাল পারচেস করবেন অবশ্যই আরএসএল এমআরএসএল রিকোয়ারমেন্ট অনুযায়ী পারচেস করতে হবে। 12 নম্বর হলো আরএসএল রিকোয়ারমেন্ট। 13 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে এনভায়রনমেন্টাল এবং অকুপেশনাল হেলথ এন্ড সেফটি প্রোগ্রাম আছে কিনা কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম। স্পেসিফিক কেমিক্যাল ম্যানেজমেন্টের জন্য এনভায়রনমেন্ট এবং অকুপেশনাল হেলথ এন্ড সেফটি প্রোগ্রাম আছে কিনা। তার মানে এখানে
এনভায়রনমেন্ট হেলথ এন্ড সেফটি রেসপন্সিবল থাকতে হবে, দেন রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে, এবং লিগাল হেলথ এন্ড সেফটি রিকোয়ারমেন্টস রিলেটেড প্রোগ্রাম নিতে হবে। যেমন আপনার হলো হেলথ চেক আপ করাইতে হয়, যারা কেমিক্যাল ইউজার আছে তাদেরকে হেলথ চেক আপ করাইতে হয়। এটা হলো একটা হেলথ এন্ড সেফটি প্রোগ্রাম। 14 এবং 15 সেম কোশ্চেন, একটা হলো সাব স্টোর, একটা হলো স্টোর। ওয়েল মার্ক ডেজিগনেটেড দিতে হবে, আর কোনো কথা না। এবং এখানে যে কথাগুলো একটু বলা দরকার সেটা হলো আপনার কেমিক্যাল স্টোরের স্টোরের যে ইয়েটা হবে মিনিমাম এইগুলা মেনটেন করতে হবে store এ। বললাম যে 14 আর 15 সিমিলার। 16 নম্বর কোশ্চেন বলা হচ্ছে যে যারা রেসপন্সিবল, যারা আরএসএল এবং 16 এবং 17, 16তে বলা হচ্ছে আরএসএল নিয়ে ট্রেনিং করান কিনা এমপ্লয়ীদেরকে, মানে এটা হলো কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেমের যারা রেসপন্সিবল আছে তাদেরকে করান কিনা আরএসএল ট্রেনিং। 17 নম্বর আছে এমআরএসএল ট্রেনিং, এবং দুইটা আরএসএল এবং এমআরএসএল ট্রেনিং একসাথে করায় দিলে কমপ্লিট হয়ে যাবে, দুইটা কোশ্চেনই ইয়েস হয়ে যাবে। যদি কোনো আরএসএল ফেইলার হয় সেক্ষেত্রে এটা রিজলভ করার জন্য কোনো ইনভেস্টিগেশন প্রসেস আছে কিনা, সেক্ষেত্রে একটা এসওপি থাকলেই হবে যে আমরা আরএসএল ফেইলার হয়ে গেলে সেক্ষেত্রে আমরা এই প্রসেসে ইনভেস্টিগেট করি। জি, ইঞ্জিনিয়ার মোর্শেদ স্যার। স্যার আমরা যে এমআরএসএল এবং আরএসএল হিসাব করতেছি একটা ম্যাটেরিয়ালের, এটার স্যার মানে পয়েন্ট কিংবা পার্সেন্টেজ কিসের উপর বেস করে আমরা এটাকে সেপারেট করতেছি, কোনটা এমআরএসএল কিংবা আরএসএল, মানে এটার বেস লাইনটা? 10 মিনিট। আচ্ছা, আরএসএলটা হলো আপনার যে কেমিক্যাল গুলো ব্যবহার করেন ওই কেমিক্যালের, মানে অ্যাকচুয়ালি আরএসএলটা মূলত বায়ার দেয়। আহ, কিছু রেস্ট্রিক্টেড সাবস্টেন্স আছে যে সাবস্টেন্স গুলা একটা লিমিটেশন আছে, ফাইনাল প্রোডাক্টে চেক করা হয় ওই সাবস্টেন্স গুলো, যদি উপস্থিতি পাওয়া যায় বা লিমিটেশনের বাইরে থাকে সেক্ষেত্রে এটা হলো রেস্ট্রিক্টেড, আর যদি লিমিটেশনের মধ্যে থাকে সেক্ষেত্রে সেটা কমপ্লায়েন্ট। আর এমআরএসএল এর ক্ষেত্রে হলো আপনার ইনপুট প্রোডাক্টে, যেমন আমি কেমিক্যাল ইনপুট হয় মানে ফ্যাক্টরিতে ইন হয়, এই প্রোডাক্টের জন্য যে লিমিট দেওয়া আছে সাবস্টেন্সের, ওই লিমিট পর্যন্ত ব্যবহার করা যাবে, টেস্ট রিপোর্ট মাধ্যমে ইনশিওর করতে হবে। জি স্যার 19 বুঝছি। নম্বর কোশ্চেন, সরি, জি স্যার বুঝছি স্যার। ওকে। 19 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে আপনার সাবকন্ট্রাক্টর যারা আছে তাদের সাথে আরএসএল এমআরএসএল এঙ্গেজমেন্ট আছে কিনা। 20 নম্বর কোশ্চেনে বলা আছে যারা সাপ্লায়ার আছে, আপস্ট্রিম সাপ্লায়ার আছে তাদের সাথে এমআরএসএল আরএসএল এঙ্গেজমেন্ট আছে কিনা। তার মানে সাবকন্ট্রাক্টর এবং আপস্ট্রিম সাপ্লায়ার তাদের সাথে আপনার একটা আরএসএল এমআরএসএল এর এঙ্গেজ থাকতে হবে, যেন তাদের প্রোডাক্ট গুলো আরএসএল এমআরএসএল কমপ্লায়েন্ট হয়। 21 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে কেমিক্যাল যে সিএমএস টিম আছে তাদের কি কি ক্যাপাবিলিটিস আছে এবং অথরিটি আছে, নিচের কোন কোন ক্যাপাবিলিটি আছে। এখানে যেমন 3টা অপশন দেওয়া আছে, 3টা অপশনের মধ্যে কোন কোন ক্যাপাবিলিটি আছে সেটা ইনশিওর করতে হবে এখানে। ঠিক আছে। এরপরে 22 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে আপনার কেমিক্যাল ম্যানেজমেন্টের সিস্টেমটা ইমপ্রুভ করার জন্য কোনো ইমপ্লিমেন্টেশন প্ল্যান আছে কিনা। কি করতে হবে ইমপ্লিমেন্টেশন প্ল্যান, তার মানে আপনার প্রথমে অপরচুনিটি বের করতে হবে এখানে কি কি অপরচুনিটি আছে ইমপ্রুভ করার জন্য, সেগুলোর জন্য নিয়ে একটা প্ল্যান করতে হবে। তারপরে বলা হচ্ছে যে ফাইনাল প্রোডাক্ট থেকে ইনভেন্টরিতে ব্যাক করার জন্য কোনো ট্রেসেবিলিটি প্রসিজার আছে কিনা। সেই ট্রেসেবিলিটি প্রসিজারটা হলো আপনার প্রথমত হলো এটা পিও নাম্বার হবে, পিও নাম্বারটা ধরে বেস কার্ডে যাবে, বেস কার্ডে থেকে রেসিপি থেকে ওই রেসিপিটা কবে ব্যবহার করা হয়েছে, কোন লট নাম্বারে ব্যবহার করা হয়েছে, লট নাম্বারটা দেখা হবে, এবং ওই লট নাম্বার অনুযায়ী টেস্ট রিপোর্ট দেখতে হবে যে এটা কোন স্ট্যাটাসে আছে, কেন ফেল করলো। এটা হলো ট্রেসেবিলিটি। 24 নম্বর কোশ্চেন বলা হচ্ছে যে পজিটিভ লিস্টেড
মানে যে ফ্যাসিলিটি পজিটিভ লিস্টেড বা অ্যাপ্রুভড কেমিক্যাল পারচেস করে কিনা, সোর্স করে কিনা। অবশ্যই সোর্স করে। লেভেল 3 তে বলা হচ্ছে প্রথম কোশ্চেন যে জেডিসি রোডম্যাপ টু জিরো, মানে আমাদের জন্য ফ্যাসিলিটির জন্য হলো সাপ্লাই টু জিরো, আর যারা কেমিক্যাল ম্যানুফ্যাকচারার তাদের জন্য হলো কেমিক্যালস টু জিরো। এটাকে বলা হয় যে ডিসি রোড ম্যাপ টু জিরো। এই প্রোগ্রামটা আছে কিনা, সেই ক্ষেত্রে কোন লেভেলে আছে, লেভেল 1 2 3 হয়। আমাদের লেভেল 1 হিসেবে থাকলে লেভেল 1, লেভেল 2 থাকলে লেভেল 2। এরপরে বলা হচ্ছে যে আপনার ট্রান্সপারেন্সি পলিসি আর প্রসিজার আছে কিনা, যে ব্র্যান্ড এবং রিটেলার্স এর সাথে বা এনজিওর সাথে আপনি যেই ডেটা গুলা শেয়ার করেন সেটা ট্রান্সপারেন্সি পলিসি আছে কিনা, যে শেয়ার করার জন্য কেমিক্যাল ওয়েস্ট, তারপরে ওয়েস্ট ওয়াটার, তারপরে জেডিসি কেমিক্যাল ফর্মুলেটরস নেম, ব্র্যান্ড নেম, এগুলা শেয়ার করার জন্য কোনো ট্রান্সপারেন্সি পলিসি আছে কিনা। 27 নম্বর কোশ্চেনে বলেছে আপনার যারা সাপ্লায়ার আছে তাদের অল্টারনেটিভ কেমিক্যাল ইয়া করার জন্য আপনার কেমিক্যাল সাপ্লায়ার অথবা ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন আছে কিনা, যে কোন কেমিক্যালটা চেঞ্জ করলে কি হইতে পারে। আপনি অল্টারনেটিভ কেমিক্যাল সিলেক্ট করেন কিনা সেটার হিউম্যান এবং এনভায়রনমেন্টাল হ্যাজার্ডের উপর ক্রাইটেরিয়া করে। 29 নম্বর কোশ্চেন, যে আপনার যে অল্টারনেটিভ কেমিক্যালটা নিয়ে আসতে চাচ্ছেন সেই কেমিক্যালটার লাইফ সাইকেল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা হয় কিনা, অ্যানালাইসিস করা হয় কিনা, সেটা ইনশিওর করতে হবে। এরপরে আপনার সাবকন্ট্রাক্টর, আপস্ট্রিম সাপ্লায়ার সবাই আরএসএল মেনটেন করে কেমিক্যাল পারচেস করে কিনা, মানে অ্যাপ্রুভ পজিটিভ লিস্টেড কেমিক্যাল পারচেস করে কিনা, এটা হলো এমআরএসএল মেনটেন করে, এমআরএসএল অ্যাপ্রুভ পজিটিভ লিস্টেড কেমিক্যাল পারচেস করে কিনা। 31 নম্বর মেবি শেষ, ইয়েস, 31 নম্বর পর্যন্ত লাস্ট কোশ্চেন ছিল। কারো কোনো কোশ্চেন আছে? স্যার জি, স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি আমি, বলেন। স্যার আপনি যে এই যে মানে এফএম এর যে ইটা পড়ালেন গাইডলাইনটা, এই গাইডলাইনটাই তো মূলত অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আপনি পড়ালেন এই প্রশ্নগুলাই তো আসে, তাই না? নাকি ভিন্ন কোনো পরিবর্তন আসে? এই প্রশ্নগুলোর বাইরে আসবে না এই কোশ্চেন, এই যে আলোচনাগুলো হইলো এই আলোচনা থেকে হয়তো কিছু কম আসবে আপনার অ্যাপ্লিকেবিলিটি অনুযায়ী। স্যার বুঝি নাই। আপনার অ্যাপ্লিকেবিলিটি অনুযায়ী আপনার কোশ্চেন কম আসবে, বরং বেশি আসবে না। এখানে টোটাল এফএম এর কোশ্চেন দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। স্যার আমার এই কেমিক্যালের উপরে আমার একটা কোশ্চেন ছিল আর কি, লাস্ট যে লেভেল আর কি কেমিক্যালের উপরে যেটা বললেন সেটা একটু করতে যাচ্ছি। আমরা যে জেডিএসি, এমআরএসএল আর হচ্ছে কনভেনশনাল কেমিক্যাল, এই অ্যাপ্রুভাল আর কি, তো এটার মধ্যে আর কি টোটাল এটার মানেটা কি, এই জেডিএসি, এমআরএসএল আর কনভেনশনাল কেমিক্যাল অ্যাপ্রুভাল? জেডিসি এমআরএসএল হলো আপনার একটা, জেডিসি একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে, যে তারা তাদের গোলটা ছিল হলো এরকম যে তাদের আমাদের যেই কেমিক্যাল গুলো ব্যবহার করি এখানে যে হ্যাজার্ডাস কেমিক্যাল আছে, এই হ্যাজার্ডাস কেমিক্যাল গুলোকে রিমুভ করার জন্য তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করছে। এটা আসছে মূলত হইলো একটা এনজিও থেকে। এনজিও তারা প্রথমে করছিল ডেটক্স, গ্রিন পিস একটা এনজিও। ওই এনজিও যখন দেখছে যে চীনে অনেক বেশি ইমিশন হচ্ছে, মানে ওয়েস্ট ওয়াটার দিয়ে পলিউটেন্ট হচ্ছে, সেক্ষেত্রে ওখানে আপনার হলো প্রবলেম গুলো আইডেন্টিফাই করার জন্য তারা ডেটক্স মানে টক্সিক কে মানে নাই করার জন্য একটা ক্যাম্পেইন করে। ওই ক্যাম্পেইনে আপনার হলো যে তারা কিছু আইডেন্টিফাইড করে যে কিছু কেমিক্যাল আছে যেগুলো হ্যাজার্ডাস। ওই কেমিক্যাল গুলোকে তারা বলছে যে এগুলার
ব্যবহার করা যাবে না। তো এইভাবে ডে বাই ডে আস্তে আস্তে প্রথমত কিছু কেমিক্যালকে প্রহিবিটেড করে দিছে যেগুলা একবারই ব্যবহার করা যাবে না, তারপরে কিছু কেমিক্যালকে আবার আস্তে আস্তে সেগ্রিগেট করতেছে এবং বলতেছে যে এই কেমিক্যাল গুলা এতটুকু পরিমাণ ব্যবহার করা যাবে, আবার ডে বাই ডে বলা হবে যে আর ব্যবহার করাই যাবে না। এইভাবে আস্তে আস্তে জিরো ডিসচার্জে নিয়ে আসবে যে কোনো হ্যাজার্ডাস কেমিক্যাল আমরা ফ্যাক্টরি থেকে ডিসচার্জই করবো না। এটা হলো জেডিসি এমআরএসএল। আর কনভেনশনাল কেমিক্যাল হলো মূলত কমোডিটি কেমিক্যাল বলে। কমোডিটি কেমিক্যাল গুলো জেডিসি অ্যাপ্রুভড না, কারণ ওগুলো র কেমিক্যাল, ওগুলোর আসলে ওই ইম্প্যাক্টটা খুব বেশি নাই, যার কারণে এখানে কমোডিটি কেমিক্যাল গুলোকে ওভাবে ইয়ে করে না। আর কনভেনশনাল কেমিক্যাল মানে হলো জেডিসি অ্যাপ্রুভ না, মানে হলো ওখানে হ্যাজার্ডাস সাবস্টেন্সের উপস্থিতি আছে, এতটুকুই। থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি ভালোভাবে। আর যদি কারো কোশ্চেন না থাকে তাহলে আজকের সেশন শেষ করবো এবং আপনাদের সাথে এই এফএম এর সেশনটা এখানে শেষ হবে। এমএসসিটি থেকে কেউ থাকলে কিছু বলতে পারেন। ভাইয়া, যেহেতু ক্লাস শেষ হলো, ক্লাসের সকল ভিডিও এবং প্রেজেন্টেশন বলেন, সার্টিফিকেট বলেন, আমরা 2-1 দিনের মধ্যেই দিয়ে দেবো, সমস্যা নেই। আর আপনার ধন্যবাদ সুন্দরভাবে ক্লাস নেওয়ার জন্য। আর যারা ছিল তাদেরকেও অনেক ধন্যবাদ। স্যার কি আছেন? লাস্ট মোমেন্টে একটা কথা আর কি বলতে চাচ্ছিলাম, ওই যে রোকসানা নামে উনি যিনি আছে, উনি একটা আর কি শেয়ার দিছে একটা ডকুমেন্ট এক্সেলের। তো ওখানে ওই ডোমেস্টিক ওয়াটার, আবার হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, তারপর হচ্ছে ফ্যাক্টরি ক্লিন ওয়াশ ওয়াটার, এগুলো মানে সেপারেট করা। আমার কোশ্চেন হচ্ছে, ডোমেস্টিক ওয়াটার তো শ্রমিকদের দৈনন্দিন জীবনে যেটা ব্যবহার হচ্ছে, সেটা হোক বা টয়লেট বা হচ্ছে আপনার ড্রিঙ্কিং, এগুলো তো ডোমেস্টিক পারপাসেই পড়তেছে, তাই না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সব প্রোডাকশনে ব্যবহার করা ছাড়া সব কেমিক্যালই ডোমেস্টিক ওয়াটার। এখন বয়লারে যদি যেই পানিটা ব্যবহার করে সেটা কিন্তু ডোমেস্টিক না, সেটা প্রোডাকশন ওয়াটার। আর জি। গার্ডেনিং বলেন, টয়লেট বলেন, কিচেন বলেন, তারপরে আপনার ড্রিঙ্কিং বলেন, যেই পারপাসে পানি ব্যবহার করে করা হয় সেটা ডোমেস্টিক পারপাস হয়ে যাবে। আপনারা থ্যাংক বেশি ইউ বেশি গ্রুপে রেসপন্স করবেন, হ্যাঁ? তাহলে স্যার, কি কেউ মনে করবেন না যে আমার ভুল হচ্ছে বলে আরেকজন মন খারাপ করবে বা আরেকজনের ভুল ধরা দিচ্ছে আর আমারটা ভুল বলতেছে। লজিক দিতে বলবেন যে ঠিক আছে আপনি এটা বলছেন, এটা লজিকটা দেন, আমারটা ভুল হইতেই পারে, এভাবে স্বীকার করে নেবেন, তাহলে ইয়াটা বেশি ফ্রুটফুল হবে। ঠিক আছে।